বসন্তের বাতাসে। সূচনা পর্ব ১। নিজের হলুদের রাতেই, বোনের ভাসুরের হাতে। ধর্ষ, ন হয় মাহদিয়া। শরীরের যন্ত্রণায় নড়তে পারছে না। ঘৃণায় ভরা মুখ নিয়ে ফিরে তাকালো রক্তচক্ষু নিক্ষেপ করা ইফতির দিকে। মাহদিয়া। তাকানো মাত্রই ঝুঁকে গিয়ে ওর চুলের মুঠি ধরে বলতে লাগল। যা এবার তোর হবু স্বামীর কাছে, বলবি, আমি আর পবিত্র নেই। আমার শরীরের প্রতিটা কোনায় কোনায় একজন হাত দিয়েছে। মাহদিয়া নিজের চুল থেকে ইফতির হাত ছিটকিয়ে সরিয়ে ফেলে। ঘৃণায় গা গিন গিন করতে লাগল। ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে যে আপনি আমার বোনের ভাসুর। এই জানোয়ার গিরি করার জন্য বোধহয় বিয়ে করেননি এখনো। না জানি আপু ওই বাড়িতে কেমন আছে। আপনার কি একটু বিবেকে বাঁধল না? একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতে? জানোয়ার, আপনি একজন পশুর সমতুল্য লোক। ক্রোধে চোয়াল শক্ত করে ফেলল। ইফতি, এত তেজ তোর, তোর এসব 2 টাকার তেজ তোর কাছে রাখো, এসব তেজ আমাকে দেখাতে আসবি না। আপনাকে আমি খুন করে ফেলব। জানোয়ার, আপনার কি একটুও অনুশোচনা কাজ করছে না? আপনার বোনের সাথে যদি এখন কেউ এমন করত, তখন আপনার থেকে কেমন লাগতো? সাথে সাথে ইফতির শক্তপোক্ত হাতের চড় খেল মাহদিয়া। শাসিয়ে বলল, এই আমার বোনকে নিয়ে কোনো কথা বলবি না, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তুই আমায় চিনিস না। এমন কথা আর দ্বিতীয়বার বলার দুঃসাহস করিস না। ইফতির হাতের চড় খেয়ে যেন মাহদিয়ার গালসহ মাথা ঝিমঝিম করে উঠল। কান্নাভেজা চোখ নিয়ে কাঁদতে লাগল। আরে আরে কাঁদছ কেন? কাঁদলে তোকে একদম পেতনির মতো লাগে। পরে তোর হবু জামাই তোকে দেখে ফেলে রেখেই চলে যাবে। যা, পারলে সবাইকে বলিস যে আমি তোর সাথে এসব করেছি। মাহদিয়া কটাক্ষ দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, আপনাকে আমি জেলে ঢুকিয়ে ছাড়ব। আপনার জীবন আমি শেষ করে দিব। মাহদিয়ার কথা শুনে ইফতি হো হো করে হেসে উঠল। সে হাসির শব্দে যেন পুরো বেডরুম কেঁপে উঠল। পৈশাচিক হাসি হাসি হেসে বলে উঠল, তুই আমায় এখনো চিনতে পারিসনি। তুই আমার কিছুই করতে পারবি না পাখি। পুলিশও বা আমাকে কি করবে? পুলিশ তো আমার সাথে চলে রে পাগলি। এসব কাহিনী আমার সামনে না করে যা আমার সামনে থেকে। এখন তোকে আমার প্রয়োজন নেই। কাজ শেষ হয়ে গেছে। কথাটা শুনে মায়াদিয়ার পুরো শরীর জ্বলে উঠে, কোনোরকম শরীরে কাপড় পেঁচিয়ে উঠে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আয়নায় দাঁড়িয়ে নিজের শরীরের দিকে তাকিয়ে থাকে। কামড়ের দাগ স্পষ্ট হয়ে আছে কয়েকটা জায়গায়। দেখেই গা রিনরিন করে উঠে মাহদিয়ার। ঝর্ণার নিচে দাঁড়াতেই শরীর ক্ষতগুলো জ্বলে উঠে। এতে আজ তার কোনো কষ্ট হচ্ছে না। তার থেকে ও বুকের ভেতরে জলে শেষ হয়ে যাচ্ছে। মানতে পারছে না যে সে আর পবিত্র নেই। তার শরীর একটা জানোয়ারের হাতে অপবিত্র হয়েছে। কিছুতেই সে রিহানকে ঠকাতে চাই না। মনের মধ্যে বড় অপরাধ বোধ কাজ করছে। বিয়ে বাড়ি, সবাই কাজে ব্যস্ত, হুড়াহুড়ি করছে। ইতিমধ্যেই ইফতি মাহদিয়ার রুম ত্যাগ করে। ঘরে বসে গুনগুন করে গান গেয়ে একটু সাজ করছিল মাহদিয়া। এমন সময় হঠাৎ বেলকনি দিয়ে রুমে প্রবেশ করে ইফতি। আর তারপর হলো এই অপ্রত্যাশিত ঘটনা। মাহদিয়া বিছানায় এসে বসতেই বাহির থেকে দরজায় ঠকঠক করে আওয়াজ হলো। চোখের পানি মুছে দ্রুত নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। দরজার কাছে গিয়ে সবেগে দরজা খুলে দাঁড়ায়। দরজা খুলতেই বোনকে দেখে কিঞ্চিত হাসার চেষ্টা করে মাহদিয়া। এ কি মাহদিয়া, তোকে এমন দেখাচ্ছে কেন? চোখ মুখের এই অবস্থা কিভাবে হলো? জামা কেন চেঞ্জ করছিস, দিয়া? ক কই আপু, কিছু না তো, কিছু না, তুমি বেশি ভাবছ। এমনি ফ্রেশ হচ্ছি, খুব ভাব লাগছিল, তাই। দিয়া বোনের কথা বিশ্বাস করলে নাকি করল না, কিন্তু কথার প্রত্যুত্তরে কিছুই বলল না। চল তোকে সাজিয়ে দিই, সবাই অপেক্ষা করছে। আপু তোমাকে একটা কথা বলবো? আরে বল কি কথা, এটা আবার জিজ্ঞেস করা লাগে নাকি? আমি বিয়ে। আর বের করতে পারল না মাহদিয়া, কথা গলায় আটকে যাচ্ছে বারবার। দিয়া এতক্ষণ বোনের কর্মকাণ্ডগুলো পর্যবেক্ষণ করছিল। যেন তার বোন ঠিক নেই। কিছু একটা হয়েছে। তখনই বসন্তের বাতাসে 2 হলুদের সাজে বসে আছে মাহদিয়া। চোখামুখের এক বেহাল অবস্থা।
কিন্তু ধবধবে ফর্সা শরীরের মাহদিয়াকে তাতেও সুন্দর দেখাচ্ছে। কিছুতেই কাউকে বলতে পারছে না যে সে বিয়ে করতে পারবে না। এটা বললেই যে তার গালে 4-5টা চড় একসাথে এসে পড়বে। এবং পরিবারের মান সম্মানের কথা ভেবে ও কিছু বলতে পারছে না। কত আত্মীয়স্বজন সবাই বিয়েতে উপস্থিত। নিজের জীবনের কথা ভেবে ভীষণ কান্না আসছে মাহদিয়ার। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে। কেউ দেখার আগে দ্রুত মুছে নেয়। রিহান তার বাবা মায়ের দেখা পাত্র। দেখে শুনে মেয়েকে বিয়ে দিচ্ছেন একজন ভালো পাত্র খুঁজে। তারাও মাহদিয়াকে পছন্দ করেই ঘরের বউ করে নিবেন। কিন্তু তার আগেই তো নিজের শরীরকে একজন জানোয়ারের হাতে বিলিয়ে দিতে হয়েছে। জোরজবরদস্তি ভাবে। নিজের সাথে এমন জঘন্য কিছু হবে নিজের ভাবনাতেও কোনোদিন ছিল না। রিহানের মুখ থেকে চরিত্রহীন কথাটা শুনতে পারবে না। রিহান কি তাকে মেনে নিবে এত কিছুর পরেও? এসব ভাবতে ভাবতে আচমকা পাশ থেকে পৌরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, তোকে তো পুরো জোকারের মতো লাগছে। চিন্তা করিস না, তোর হবু জামাই যদি বিয়ে না করে চলে যায়, তাহলে আমার আস্তানায় নিয়ে যাব। যাবি? মুহূর্তেই মাথায় রাগ চড়ে উঠে মাহদিয়ার। ক্ষিপ্ত হয়ে আকস্মিক ইফতির গালে চড় বসিয়ে দেয় মাহদিয়া। আঙ্গুল দেখিয়ে চোখ বড় করে বলতে লাগল, একদম বাজে কথা বলবেন না। আমার সামনে থেকে সরুন। আপনাকে দেখলেই আমার মাথায় খুন চেপে বসে। আর কি বললেন আপনার সাথে যাব? হু, ভাবলেন কি করে আপনার মতো একটা চরিত্রহীন জানোয়ার অমানুষ কীটের সাথে আমি যাব? প্রয়োজনে নিজের জীবন শেষ করব। তারপরেও না। এখনই আমার সামনে থেকে চলে যান। এই তুই আমাকে চড় দিলি, এত সাহস তোর? সাথে সাথে মাহদিয়ার হাত চেপে ধরে। ব্যথায় কুকিয়ে উঠল মাহদিয়া। এক ঝটকায় নিজের হাত ছেড়ে নেয়। দমে যাওয়ার পাত্রী সে নয়। একটা কেন, আপনাকে আরো দুটো চড় দেওয়ার দরকার ছিল নরপুরুষ। এখনো এই বাড়িতে কেন? লজ্জা করে না আপনার? বের হয়ে যান আমাদের বাড়ি থেকে। আরে এত হাইপার হচ্ছিস কেন? এটা তোদের বাড়ি, কিন্তু এটা তো আমার জানামতে এটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। আমি না গেলে তুই কিভাবে আমাকে বের করবি? দেখি বের কর। এটা বলেই রুষ্ট ক্ষুব্ধ চাউনি নিক্ষেপ করে গটকটিয়ে সেই কক্ষ ছাড়ল। স্টেজে আনা হয়েছে মাহদিয়াকে, সবাই ছবি তুলতে ব্যস্ত। মাহদিয়ার সব কাজিনরা একত্র হয়েছে স্টেজে ছবি তোলার জন্য। মাহদিয়ার এসবে যেন কোনো খুশি লাগছে না, বরং মন খারাপ কিছু একটা ভেবে চলছে। কি হবে তার? কি সত্যই বিয়ে হয়ে যাবে? আচমকা ওর কাজিন নিশি বলে উঠে, কিরে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? এই সময়ে সবার মন খারাপ হয়, বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হয়। এখন মন খারাপ করিস না, একটু হাস তো, একটা পিক তুলব। মাহদিয়া নিশির কথায় কিঞ্চিত হাসার চেষ্টা করে। মাহদিয়ার মা বাবা বোন সবাই উঠে হলুদ লাগিয়ে চলে যায়। মাহদিয়ার খেয়ালই নেই যে কেউ একজন দূর থেকে তার দিকে রক্তচক্ষু চাউনি নিক্ষেপ করে আছে। বিয়ে করবি না? আমিও দেখব কিভাবে তোর বিয়েটা হয়। এটা বলেই পৈশাচিক হাসি হেসে উঠল ইফতি। এই মেয়ের উপর তার তিলে তিলে ক্ষোভ জন্মেছে। প্রতিটা সময় সুন্দরভাবে কথা বলতে গেলেই অপমান করে কথা বলেছে। প্রিয় পাখিরা, যারা পড়বেন বিভিন্ন পেজ থেকে প্লিজ লেখিকার পেজ খুঁজে ফলো করে দিবেন। তার পরুষত্ব নিয়ে কথা বলেছে, কিন্তু মাহদিয়া হয়তো সব ভুলে গেছে। ইফতি এসব কিছুই ভুলেনি, শুধুমাত্র সুযোগ খুঁজেছে। বিয়ে বাড়ির চারদিকে বিভিন্ন লাইটার চকচক করছে। সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো বাড়ি। সবার মনে একটা আনন্দ কাজ করছে। খুশি মনে এদিক থেকে ওদিকে কাজ করছে। রাত প্রায় শেষের দিকে। কিছুক্ষণ হলো নিজের শরীর থেকে হলুদে ভরা শাড়ি খুলেছে। রুমে শোয়ার জায়গাটুকু নেই, সবাই দখল করে নিয়েছে। মাহদিয়া সেদিকে থেকে দৃষ্টি ফিরিয়ে বেকনিতে এসে দাঁড়ায়। কাল তার বিয়ে, কত খুশি ছিল সে। রিহানকে তার অনেক পছন্দ হয়েছিল। পছন্দ হওয়ার তো কথাই, সুন্দর মার্জিত চেহারা, গেটআপ ভালো, বাবার ইন্ডাস্ট্রির অফিসার। কিন্তু তার ভাগ্যের কথা ভেবে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আকাশের দিকে তাকিয়ে নিজের জীবনের অভিযোগ করতে থাকে। মনে মনে ভাবতে থাকে, আচ্ছা সবাই যদি জেনে যায় ওই জঘন্য নরপুরুষের হাতে সে নির্যাতনের শিকার হয়েছে,
তখন কি হবে? রিহান যদি আমার শরীরের এই কামড়ের দাগগুলো দেখে, তখন কি হবে? তাকে কি ছেড়ে দিবে, ডিভোর্স দিয়ে দিবে, বা জানোয়ারটা যদি সবাইকে বলে দেয়? এই কথাটা আর ভাবতে পারছে না মাহদিয়া, মাথা ধরে আসল, আচমকা হাত থেকে মোবাইলটা পড়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বসন্তের বাতাসে 03 ঘড়ির কাঁটায় রাত 4টা বাজে। বিয়ে বাড়ির চারদিকে হইচই এখনো কমেনি। নিজের রুমের বেলকনির নিচে 2 ঘন্টা যাবৎ অজ্ঞান হয়ে পড়ে আছে মাহদিয়া। রুমে মাহদিয়ার কাজিনরা বেঘোরে ঘুমাচ্ছে। অজ্ঞানের মধ্যেই তার চোখে মুখে আজকের কালো রাতের দৃশ্যগুলো ভেসে আসছে। নোংরা ঘটনা মনে পড়তেই হাত পা কেঁপে কেঁপে উঠছে। অজ্ঞানের মাঝেই বলতে লাগল, আপনি আমার কাছে আসবেন না, আমি আপনাকে খুন করে ফেলব। এসব বলেই আধো আধো করে চোখ খুলে আচমকা উঠে বসে মাহদিয়া। নিজের চুল নিজেই খামছে ধরে। চোখের জল ভিজিয়ে দিচ্ছে তার গলা, বুক। সে চোখ বন্ধ করে হাঁটুর মধ্যে মাথা গুজে বসে থাকে। মিনিট 2 পর নিচে পড়ে থাকা ফোন বেজে বেজে উঠছে। মাহদিয়া ফোন হাতরে নিয়ে ক্রন্দনরত চোখে স্ক্রিনের দিকে তাকায়। রিহান নামক মানুষটার নাম্বার জ্বলজ্বল করছে ফোনের স্ক্রিনের উপর। মাহদিয়ার বুকের ভিতরে কেঁপে ওঠে। সে কি মানুষটাকে ঠকাতে যাচ্ছে? চোখের পানি মুছে নিজেকে ঠিক করার প্রচেষ্টা চালায় মাহদিয়া। অপর প্রান্তের মানুষটা ধৈর্যহারা না হয়ে অনবরত কল দিয়েই যাচ্ছে। কিছুক্ষণ পর কল রিসিভ করে কানে ধরে। কিছু না বলে চুপ করে বসে থাকে। অপর পাশ থেকে রিহান একবার একটা বলেই যাচ্ছে, মাহদিয়া কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? অবাধ্য চোখ থেকে পুনরায় এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। নিজেকে স্বাভাবিক করে বলল, আমি ঠিক আছি। এমনি বলেন, কি বলবেন? এত রাতে ফোন কেন দিয়েছেন? তোমার কণ্ঠস্বর এমন লাগছে কেন মাহদিয়া? ক কই না তো, আমার কণ্ঠ তো ঠিক আছে, এমনি এমন শোনাচ্ছে হয়তো। আচ্ছা, কি করছো তুমি? কিছু না। এটা বলেই ফোন কেটে দেয় মাহদিয়া। ইচ্ছে করছে বেলকনি থেকে লাফ দিয়ে নিজের জীবনটা শেষ করে দিতে, কিন্তু সেটাও পারছে না। আত্মহত্যা যে মহাপাপ। উঠে দাঁড়িয়ে ক্রন্দনরত চেহারা নিয়ে বেলকনির এক কোণায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। গোলাকার চাঁদ উঠেছে আকাশে। ওসব ভাবতে ভাবতে আচমকা নিচ থেকে কিছু একটা ছুঁড়ে ফেলার ধুমঘুম করে আওয়াজ হয়। আওয়াজের অনুসারে নিচের দিকে তাকায় মাহদিয়া। কিন্তু কাউকে দেখতে পায় না। বেলকনি থেকে রুমে ফিরে আসে। আজানের শব্দ ভেসে আসছে অদূরেরও আশেপাশের মসজিদ থেকে। মাহদিয়া তড়িঘড়ি করে ওয়াশরুমে থেকে অজু করে আসে। আজকে বহুদিন পর তার নামাজ পড়তে ইচ্ছে করে। জায়নামাজ বিছিয়ে ফজরের নামাজ আদায় করে নেয়। মুনাজাতে নিজের দুঃখগুলো কান্না হিসাবে ঝরিয়ে ফেলে। নামাজ পড়ে মাহদিয়া জায়নামাজ গুছিয়ে রাখে। ইফতি নামক নরপুরুষ জানোয়ারটাকে কোনোভাবেই ছেড়ে দিবে না সে। জীবনটা নরকে পরিণত করেই ছাড়বে। ধীরে ধীরে রাতের অন্ধকার কেটে সকালের আলো ফুটতেছে। প্রায় সবাই উঠে গেছে। তার বিয়ে সবাই আনন্দ করছে। কিন্তু তার কিছুতেই আনন্দ লাগছে না। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে হালকা জল ছিটিয়ে নেয়। রুমে এসে মুখে হালকা পাউডার মেখে নেয়, নিজের ক্রন্দনরত ফ্যাকাশে চেহারা লুকাতে। কি মনে করে আয়নায় একবার নিজের দিকে তাকায় মাহদিয়া। চেনা মুখ, অথচ আজ যেন অচেনা। একদিনেই চোখের নিচে হালকা কালো দাগের চাপ বসেছে। বাহির থেকে ডাক পড়ছে তার, দরজা খুলে দেখে মা দাঁড়িয়ে আছে। এ কি মাহদিয়া মা, তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? কি হয়েছে বলতো? রাত থেকে খেয়াল করছি তুই কিছু একটা লুকাচ্ছিস। মাকে বল কি হয়েছে। মায়ের আহ্লাদি কথা শুনে বুক জোরে কান্না আসছে, নিজেকে সামলাতে না ফেরে আকস্মিক হুড়মুড়িয়ে পড়ে মায়ের বুকের উপর। মাহদিয়ার মা মেরিন বেগম ভয় পেয়ে গেলেন। কি হলো তার মেয়ের? দুপুর থেকেই তো হাসি খুশি দেখছেন। পরক্ষণেই ভাবলেন হয়তো বাবার বাড়ি ছেড়ে চলে যাবে, তাই এমন করছে। নিচে পেইজের নাম দেওয়া আছে, সবাই সার্চ দিয়ে ফলো করে দিও। মেয়ের মাথায় হাত বুলিয়ে দর্দমাথা কণ্ঠে বলল, কাঁদিস না মা, সব মেয়েকেই বাবার বাড়ি থেকে বিদায় নিতে হয়। এটা সবার ক্ষেত্রেই হয়। তোর আব্বু তোকে কয়দিন পরপরই দেখতে যাবে। আর রিহান বাবা তো আছেই। তুই যখন বলবি তোকে এই নিয়ে আসবে। মাহদিয়া নিচের দিকে তাকিয়ে কান্না বন্ধ করার জন্য ঠোঁট কামড়ে ধরল আর্দ্রতায়।
মেরিন বেগম ও মেয়ের কান্না দেখে চোখ থেকে পানি বের হয়ে গেল যেন। চল কিছু খেয়ে নিবি। তুমি যাও মা, আমি আসছি। এটা বলেই দরজা খোলা রেখে চটজলদি আবার ওয়াশরুমের দিকে যায়, মুখে পানি দিয়ে নিজেকে রিফ্রেশ করার চেষ্টা করে। রুমে আসতেই দেখে দরজা বন্ধ তথা বিছানায় বসে পায়ের উপর পা রেখে সিগারেট মুখে দিয়ে ধোঁয়া ছড়াচ্ছে ইফতি। সিগারেট গন্ধে কেশে উঠে মাহদিয়া। মাহদিয়াকে দেখেই বিছানা থেকে উঠে বসে ইফতি, মুখে তার পৈশাচিক হাসি। এগিয়ে আসতে আসতেই বলতে লাগলো, তুই খুব সুন্দর মাল। কখনো আয়নায় দেখছিস ওড়না খোলে? কি হট লাগে তখন তোকে। তোর শরীরের সৌন্দর্যেই তো তখন আমাকে পাগল করে দিয়েছে শালি, এত তুলতুলে। কথাগুলো মাহদিয়ার কানে যেন বিষের মতো বিঁধল। ক্রোধে হাত পা কাঁপছে, ইচ্ছে করছে এই মুহূর্তেই গালে সজোরে চর বসিয়ে দিতে। মাহদিয়া একবার ঘৃণাভরা চাউনি নিয়ে তাকালো ইফতির দিকে। আচমকা একটা কাজ করে বসে মাহদিয়া। ইফতির কাছে গিয়ে ওর মুখের উপর থু থু ছিটিয়ে দেয়। বসন্তের বাতাসে ০৪। সাথে সাথেই চুলের মুঠি চেপে ধরল মাহদিয়ার। তিক্ত গলায় বলে উঠল, তুই আমার গায়ে থু থু দিয়েছিস শালি। তোর তেজ দেখে আমি অবাক হচ্ছি। সিগারেট গালে দিয়েই মুহূর্তেই হিংস্র হয়ে মাহদিয়ার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ে ইফতি। সিগারেটের সব ধোঁয়া মাহদিয়ার গালের ভিতরে ঢুকিয়ে দেয়। কাশতে কাশতে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালায় মাহদিয়া। চোখ দিয়ে পানি বের হতে থাকে। ঠোঁটে মনে হয় কামড় বসিয়ে দিয়েছে। রক্তবর্ণ হয়ে ঠোঁট থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। কিন্তু এতে যেন ইফতির কিছু যায় আসে না। বরং মাহদিয়ার চোখে পানি দেখে, ঠোঁটে রক্ত দেখে সে মজা পাচ্ছে। কিছুক্ষণ পর মাহদিয়াকে ছেড়ে দেয় ইফতি। ছাড়া পেয়েই বন্ধি পাখির মতো ছটপট করতে লাগলো মাহদিয়া। বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। এতক্ষণ যেন তার ঠোঁটের উপর কোনো হিংস্র পশুর আক্রমণ হয়েছিল। আসলে তো তাই, ইফতিকে তার হিংস্র পশুর থেকেও জঘন্য নিকৃষ্ট লোক মনে হয়। আমাকে থুথু মারিস তুই, তোর কি অবস্থা করতে পারি তুই সেটা কখনো কল্পনাও করতে পারবি না। মাহদিয়া ক্রন্দনরত গলায় বলল, আর কি করতে চান আপনি আমার, সবই তো শেষ করে দিলেন আমার। এটা বলেই ইফতির সামনে হো হো করে কেঁদে উঠল মাহদিয়া। যতই নিজেকে শক্ত রাখতে চাইছে ততই যেন ভেঙে পড়ছে মাহদিয়া। কি করবে কিছুই বুঝতে পারছে না। তার জীবন তাকে কোন দিকে নিয়ে যাবে। হাতে মেহেদির লাল রং কি তাহলে তার জীবনের কালো অধ্যায় হয়ে আসল। ইফতি কিছুক্ষণ মাহদিয়ার দিকে তাকিয়ে রয়। পুনরায় পৈশাচিক হেসে বলে, এসব নাটক করবি না তো আমার সামনে। নাটক বন্ধ কর। ইফতির কথার মাঝেই মাহদিয়ার নিচে পড়ে থাকা ফোন বেজে উঠল। ফোনের আওয়াজ পেয়েই ইফতি ফোনের দিকে তাকায়, স্ক্রিনের উপর রিহান নামটা ঝলঝল করছে। যেই মাহদিয়া ফোন হাতে নিতে যায়, তখনই ইফতি ফোন কেড়ে নেয়। ফোন রিসিভ করে আওয়াজ বাড়িয়ে দিয়ে কানে ধরে। ওপর পাশ থেকে রিহান চিন্তিত কণ্ঠে বলল, মাহদিয়া তুমি কি করছো? রাতে কল এভাবে কেটে দিলে কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার হঠাৎ কি হলো বলবে? হলুদের রাত থেকেই কেমন যেন করছো। তোমার কোনো সমস্যা হলে তো আমাকে বলতে পারো। ইফতি রিহানের কথা শুনে মাহদিয়ার দিকে পৈশাচিক দৃষ্টি নিয়ে তাকায়। মাহদিয়া বাকহীন হয়ে বসে রয়েছে, কি করবে সে কিছুই বুঝতে পারছে না। এখন যদি মোবাইল নিতে যায়, একটা না একটা কিছু হবেই। ইফতি ডেবিল হাসি দিয়ে কল মিউট করে মাহদিয়ার দিকে ঝুঁকে ফোন এগিয়ে দেয়। নে তোর হবু জামাইটা। কিছু ঘন্টা পর তোকে বিয়ে করে নিয়ে যাবে। নে কথা বল, দেখ তোর জন্য চিন্তা কেমন উতলা হয়ে পড়েছে। ইসস, এত ভালোবাসা কই রাখবি তুই? মাহদিয়া সুযোগ বুঝে এক ঝাটকায় নিজের ফোন কেড়ে নেয়। ফোন হাতে নিয়ে কল কেটে দিয়ে ফোন বন্ধ করে ফেলে। ইফতি ভ্রু জোড়া কুঁচকে ফেলে। মাহদিয়ার চোয়াল ধরে মুখ উঁচু করে, নাটকীয় কণ্ঠে বলল, কল কেটে দিয়েছিস কেন? তোর হবু জামাই কষ্ট পাবে তো। এসব বলেই খটখট করে হেসে দিল ইফতি। মাহদিয়া এক জাটকায় নিজের মুখ থেকে ইফতির হাত সরিয়ে ফেলে। আচানক বাহির থেকে দরজায় আওয়াজ আসলো। বিয়ে বাড়ির ছেলে মেয়েদের হইচই আছেই। তার উপর বাহির থেকে আপু দরজায় টোকা দিয়ে যাচ্ছে। মাহদিয়া বোন আমার দরজাটা খোল। এতক্ষণ রুমে কি করছিস? মাহদিয়া ভয় পেয়ে যায়। দেহখানি কাঁপতে থাকে।
এখন যদি কোনোভাবেই তার সাথে ইফতিকে দেখে তাহলে বড় কোনো কিছু হয়ে যাবে। নিশ্চয় এটা কেউ ভালোভাবে নিবে না। মাহদিয়ার ভাবনার মাঝেই বিকৃত কণ্ঠে ইফতি বলল, শোন, আমি ওয়াশরুমের দিকে আছি। পারলে তোর বোনকে বলিস আমি তোর সাথে ওসব করেছি। মাহদিয়া যেন হাফ ছেড়ে বাঁচল। ওড়না দিয়ে মুখ মুছে দরজা খুলে দেয়। সাথে সাথে ভেতরে ঢুকে দিয়া, চল নাস্তা করবি, অনেক তো সকাল হলো, সবাই অপেক্ষা করছে। এতে মাহদিয়া ও বোনের সাথে চলে যায়। সে যেন একটা জানোয়ারের হাত থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেল। ড্রয়িং রুমে বড়রা কাজ করছে। মাহদিয়ার কাজিনরা সবাই একত্র হয়ে হাতে মেহেদি দিচ্ছে আর হাসাহাসি করছে, সবার আনন্দের যেন কমতি নেই। মাহদিয়া হালকা কিছু নাস্তা খেয়ে নেয়। খাবার যেন গলা দিয়ে নামছে না, কাটার মতো আটকে যাচ্ছে। দ্রুত পানি খেয়ে নেয়। তার কেন যেন মনে হচ্ছে তার জন্য এর থেকেও আরও বেশি কিছু অপেক্ষা করছে। ইফতিকে আর দেখা যায়নি। সকাল 10:30। মাহদিয়া গোসল সেরে বিছানায় আসে। কিছুক্ষণ পরই হয়তো তাকে বউ সাজতেন হবে। সেই সময় ড্রেসিং টেবিলে পড়ে থাকা মোবাইলটাতে টুংটুং করে পরপর 3টা মেসেজ আসে। মাহদিয়া কৌতূহল নিয়ে উঠে মোবাইল হাতে নিয়ে মেসেজটা সিন করে। আর সেটা দেখে তার মাথা থেকে পা পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করে। এটা কিভাবে সম্ভব? ইতিমধ্যেই হালকা শীতলতার মধ্যেও মাহদিয়ার মুখে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। নিজের চোখ যেন বিশ্বাস করতে পারছে না পিকগুলো দেখে। সবাই কি তাহলে তাকে ঠকায়? সেই কি বারবার হেরে যায়? একটা অচেনা নাম্বার থেকে 3টা পিক পাঠিয়েছে, যেগুলোতে রিহানের হাস্যোজ্জ্বল চেহারা, এক হাত দিয়ে একটা শাড়ি পরা মেয়েকে পিছন থেকে জড়িয়ে ধরে রেখেছে। মেয়েটার কোলে একটা ছোট বাচ্চা। বসন্তের বাতাসে 05। মাহদিয়া অবাক বিস্মিত চাউনি নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। তার এখনো যেন বিশ্বাস হচ্ছে না। মোবাইল হাতে নিয়েই চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হঠাৎ কি মনে করে আবার ফোন উঁচু করে 3টা পিকই দেখে, অন্যটাতে রিহান মেয়েটার কপালে চুমু দিচ্ছে। ক্রন্দনরত চোখে রিহানের সাথে মেয়েটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করল মাহদিয়া। মেয়েটাকে তার খুব চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখছে। কিন্তু মনে পড়ছে না। এসব ভেবে ফোনটা আবার ড্রেসিং টেবিলের উপর রাখে। নিজের ভাগ্যের কথা ভেবে আনমনেই নিজে নিজে হাসল মাহদিয়া। নিজে নিজে ভাবতে লাগল, তাহলে কি তার বিয়েটা হচ্ছে না? রিহান কেন আবার বিয়ে করছে? পিকগুলো দেখে মাহদিয়ার কাছে মনে হলো স্বামী স্ত্রী মতোই পিকগুলো তুলেছে। অনেক ঘনিষ্ঠভাবে দুজন দুজনকে ধরে রেখেছে। এত কিছু লুকালো কেন? আর আব্বু আম্মু ও কিছু জানলো না, নাকি জেনে ও আমাকে রিহানের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে? মাহদিয়ার পুরো মাথা আগোচলা লাগছে। মোবাইলটা একদিকে ছুঁড়ে ফেলে দেয়। ধীরে ধীরে বিয়ের সময় গনিয়ে আসতে থাকে। সেই সাথে যেন মাহদিয়ার জীবনের কালো আধার আরও ঘনিয়ে আসতে থাকে। বিয়ে বাড়িতে অনেক হই হই লেগে আছে চারপাশে। মাহদিয়ার খুব দমবন্ধ লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে যেন। ভেতরটা হাহাকার করে। এত কিছু একসাথে মেনে নিতে পারছে না। যাকে ঠকানো হবে ভেবে বিয়ে করবে না, এত চিন্তা ছিল, সে নিজেই কি তাকে ঠকাচ্ছে। ইফতির কথা মনে পড়ছে মাহদিয়ার। এই দুজন জঘন্য লোকের সাথে তার দেখা হলো কেন? মাহদিয়া নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে, কিছুতেই ভেঙে পড়লে চলবে না। সবকিছুর রহস্য তাকে জানতে হবে। রিহানের সাথে এই মেয়েটাকে, বাচ্চাটাকে সব খোলাসা করতে হবে তাকে। এই বিয়েটা সে কিছুতেই করবে না, ইফতিকেও ক্ষমা করবে না। বরপক্ষ থেকে বরযাত্রী আসতে থাকে। উদাস মনে বেলকনি দিয়ে মাহদিয়া একবার দেখে আসে। বিয়েটা কিছুতেই করবে না সে, নিজেকে এমন মিথ্যার বেড়াজালে আটকে রাখতে পারবে না, কোনো মিথ্যা প্রতারককে সে বিয়ে করবে না। এমনিতে হয়তো মাহদিয়া মনে মনে আন্দাজ করত, কোনোভাবেই বিয়েটা হলেও সেটা টিকত না, এক না হয় তাকে ডিভোর্স দিয়ে দিত। আর সতীনের সংসার সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। নিজের নামের সাথে তো অপবিত্র শব্দটা যোগ করল, এখন ডিভোর্স শব্দটা যোগ করতে চাই না সে। পালাতে হবে তাকে। অনেক দূর চলে যেতে হবে। না হলে রিহান নামক প্রতারকের সাথে বিয়ের পিঁড়িতে বসতে হবে তাকে। মাথা কোনোভাবেই কাজ করছে না,
কিভাবে পালাবে? রুমে এসে নিজের কিছুদিন আগে কিনে রাখা নতুন বোরকাটা বের করে, এই বোরকাটা কাউকে দেখায়নি সে। কোনো কিছুই না ভেবে দ্রুত বোরকাটা পরে ফেলে। নিজের কথা ভেবে হলেও তাকে বাঁচতে হবে। পরিবারের কথা ভাবলে চলবে না। সব পরে সামলে নিবে সে। সে জানে কেউ না বুঝুক, অত্যন্ত তার মা বাবা তাকে ভুল বুঝবে না। বোরকাটা পরে একবার আয়নার দিকে তাকায় মাহদিয়া। বড্ড অচেনা লাগছে নিজেকে, চোখগুলো কেমন লালবর্ণের হয়ে আছে। মুখটা কেমন শুকনো লাগছে। আয়নায় নিজের সেই বিধ্বস্ত চেহারাটা তার বুকের ভেতর এক অজানা হাহাকার তৈরি করছে। আর দেরি না করে বোরকার সাথে ম্যাচিং করা কালো হিজাব টানিয়ে মুখ সহ ঢেকে ফেলে মাহদিয়া। আয়নায় নিজেকে দেখে খুব হাসি পেল তার। কিন্তু এখন হাসার সময় না। যত দ্রুত পারে এখান থেকে পালিয়ে যেতে হবে। কিছুক্ষণ পর হয়তো তাকে সাজাতে আসবে বরপক্ষের লোকজন। নিজের জমানো কিছু টাকা আর দরকারি জিনিসপত্রগুলো একটা ব্যাগে ঢুকিয়ে দরজা খুলে একবার বাহিরে তাকিয়ে নেয়। তেমন কেউ নেই এদিকে, সবাই নিচে, বরপক্ষকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়তো। উপর থেকে একবার ড্রয়িং রুমের দিকে তাকায় সে। লোকজনের ভিড় জমে আছে। মাহদিয়ার রুমের পিছনে একটা জানালা সবসময় খোলামেলা পড়ে থাকে। অনেক সময় মন খারাপ থাকলে এখানে এসে দাঁড়িয়ে থাকত। উপায়ন্তর না পেয়ে জানালা বেয়ে লাফ দিয়ে নেমে যায় সে। হিজাবটা কেমন যেন খুলে যাচ্ছে তার। এই দিক দিয়ে কেউ নেই। হিজাবটা ভালোভাবে বেঁধে পিছনের দরজা দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় মাহদিয়া। কেউ দেখতেও পায়নি। মাঝ রাস্তা এসে বারবার হাঁফিয়ে উঠছে মাহদিয়া, চেনা রাস্তাগুলো নিজের কাছে বড্ড অচেনা লাগছে। দূর থেকে একটা অটো দেখা যাচ্ছে। হাহাকারের মধ্যেও মাহদিয়া একটু আশার আলো খুঁজে পায়। দুপুর টাইম, এ সময় সহজে গাড়ি পাওয়া যায় না। মাহদিয়া নিজের ব্যাগ আঁকড়ে ধরে দূর থেকে আসা অটোটার দিকে তাকিয়ে থাকল। অটোটা মাহদিয়ার পাশে ঘেঁষে যেতেই অটোটাকে থামালো মাহদিয়া। নিজের গন্তব্যের কথা জানে না সে, শুধু বলেছে সামনে বাসস্ট্যান্ডের কাছে যাবে। অটোতে বসে ভাবতে লাগল। কোথায় যাবে, কোথায় গিয়ে পৌঁছাবে, সেগুলো কিছুই সে জানে না। এই মিথ্যা মায়ার ভেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে চাই। একা বাঁচতে চাই। কারো মুখ থেকে অপবিত্র শব্দটাও শুনতে চাই না। ধীরে ধীরে যখন সব স্বাভাবিক হবে তখন বাবা মায়ের কাছে চলে আসবে। ইতিমধ্যেই বিয়ে বাড়িতে একটা হইচই লেগে গেছে, কনে পালিয়ে গেছে, কোথায়ও পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ আগে আনন্দে ভরা বিয়ে বাড়িটা মুহূর্তেই শোকে পরিণত হল। চারপাশ মৃত্যুপুরীতে নিস্তব্ধ হয়ে উঠল যেন। মাহদিয়ার মা মুখে আঁচল দিয়ে কেঁদেই যাচ্ছে। পাশ থেকে একজন এক এক কথা বলে যাচ্ছে। তার মন বলছে তার মেয়ে এমনি এমনি চলে যায়নি, নিশ্চয় কোনো কারণ রয়েছে। মাহদিয়াকে তিনি চিনেন। বড় মেয়ে দিয়ার তুলনায় মাহদিয়ার সাথে কে কম মা, বেশি বন্ধুত্ব ছিল মেরিন বেগমের, যেখান সেখান থেকে এসেই সব কথা শেয়ার করত মায়ের সাথে। মাহদিয়ার চাচি, খালা সবাই বসে মাহদিয়ার মাকে শান্ত করার চেষ্টা করছে। মাহদিয়ার বাবারা বরের গেটের দিকে এখনো শুনতে পাননি তারা কেউ। আত্মীয় স্বজনরা অনেকে অনেক কথা বলছে পাশ থেকে। বরের ভাবি সহ আরো কয়েকজন মহিলা ছিলেন সেখানে, সবাই মুখ কালো করে দাঁড়িয়ে আছেন। কিন্তু একজন খুশি মনে দাঁড়িয়ে আছে। তিনি যেন এটাই চেয়েছিলেন, সত্যিটা জানাতে পেরে, একটা নিষ্পাপ মেয়ের জীবন বাঁচাতে পেরে। ধীরে ধীরে কথাটা গোটা বিয়ে বাড়িতে ছড়াছড়ি হয়ে যায়। কনে পালিয়ে গেছে শুনে রিহান বসা থেকে দাঁড়িয়ে পড়ে। ক্রোধে চোখ লাল হয়ে উঠে। নিজের প্ল্যান সাকসেসফুল না হওয়াতে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নেয়। মাহদিয়ার বাবা মেয়ে পালিয়ে গেছে শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। হতবাক হতভম্ব হয়ে রয়েছেন। শরীর মনে হয় যেন নিথর হয়ে গিয়েছে। অন্যদিকে একজনের মুখে জয়ের চিহ্ন, হাসির রেখা, অবশেষে সে যেটা চেয়েছে যেন সেটাই হলো। সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা সবার থেকে নিজেকে আড়াল করে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বসন্তের বাতাসে ০৬। বাসস্ট্যান্ডের সামনে উদাস মনে চোখ বন্ধ করে হাঁটুর মধ্যে মাথা গুজে বসে রয়েছে মাহদিয়া। বাস আসতে আরও ৩০ মিনিট বাকি রয়েছে। মাথায় বিভিন্ন ধরনের চিন্তা অনুভূত হচ্ছে। সে কি সত্যি পালিয়ে যেতে পারবে, নাকি তাকে আবার ওই প্রতারকের সাথে বিয়ের পিঁড়িতে বসতে হবে। মনে মনে ভাবছে এতক্ষণে হয়তো জানাজানি হয়ে গেছে যে সে পালিয়ে এসেছে।
আচ্ছা বাবা মা আপু কি করছে এখন? আমার জন্য কি কাঁদছে? নাকি আমাকে এখন তাদের সন্তান নাম থেকে বঞ্চিত করেছে, তৈজ্য করেছে? ওই রিহান নামক প্রতারকটা নিশ্চয় শুনছে, তার রিয়েকশন এখন কেমন লাগছে? ইফতি মতো জানোয়ারের হাতে অপবিত্র হয়ে মাহদিয়ার শরীর এখনও গিনগিন করছে। কাউকে ছাড়বে না সে। উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। হাঁটুতে মাথা গুজে এসব ভাবছে মাহদিয়া, জীবন তাকে কোথায় নিয়ে এসেছে, এটা তো হওয়ার কথা ছিল না তার সাথে, সেও তো সবার মতো একটা সুন্দর জীবন চেয়েছিল। হাসি খুশি থাকতে, একজন চরিত্রবান জীবনসঙ্গী পেতে। তাহলে তার জীবনে কেন উল্টো কিছু হলো? বসে বসে কান্নায় ভেঙে পড়ে মাহদিয়া। রাস্তার এক কর্নারে বসে, মাঝে জোরে জোরে গাড়ির হর্ন আসছে কানে, লোকজনের কোলাহল, সবকিছুই তার কাছে অতিষ্ঠ লাগছে, বিরক্ত লাগছে। তারপরও কোনো কিছুই করার নেই তার। ওই প্রতারকের সাথে বিয়ে হওয়ার চেয়ে এখানে বসে থাকাই ঢের ভালো। এভাবে প্রায় 15 মিনিট কেটে গেল। ইফতি বাইকের চাবি নিয়ে, হাওয়ার তালে, উগ্র ভাবে সবকিছু ভুলে বাইক চালাচ্ছে, যেন আস্তে চালালেই তার কাছের, খুব আপন কাউকে হারাতে যাচ্ছে। ইতিমধ্যেই লোক লাগিয়ে দিয়েছে সব জায়গায়, যে কোনোভাবেই 2 ঘন্টার ভেতরে মেয়েটিকে তার সামনে চাই। ইফতির লোকেরাও সেই অনুযায়ী খোঁজ চালাচ্ছে সেই মেয়েটাকে খোঁজার জন্য। মাহদিয়াদের বাড়িতে, এক একজন এক এক কথা শোনাচ্ছে আত্মীয় স্বজনরা। কেউ কেউ বলছে, মেয়েটাকে আমার আগেও সুবিধার লাগেনি, হলুদের রাত থেকেই দেখলাম, কেমন যেন অসুবিধার লাগছে। যদি কাউকে পছন্দ বা ভালোবাসতো তাহলে তো মা বাবাকে সেটা জানাতে পারত। এখন হয়তো সেই প্রেমিকের হাত ধরে চলে গেছে। কারো কারো মুখে হাসি জয়, একটা মেয়ের জীবন বাঁচাতে পেরে। কেউ কেউ তাচ্ছিল্য ভাবে কথা শোনাচ্ছে মেরিন বেগমকে। এগুলো সহ্য করতে না পেরে কিছুক্ষণ পর পর সেন্সলেস হয়ে পড়ছে মেরিন বেগম। পাশে সান্ত্বনা দিচ্ছেন মাহদিয়ার খালা। বাস স্ট্যান্ডে ধীরে ধীরে লোকজনের ভিড় জমেছে। কিছুক্ষণের ভেতরে বাস আসবে। সবাই নিজেদের মতো করে অপেক্ষা করছে বাসের। মাহদিয়া উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগল। একবার হাতে থাকা ঘড়িটার দিকে চোখ পড়ে। হে, এটা রিহানই তাকে দিয়েছিল এনগেজমেন্টের দিন। মুহূর্তেই চোখ লাল হয়ে উঠে মাহদিয়ার। হাত থেকে জাপটা মেরে খুলে ফেলে ঘড়িটা, ছুঁড়ে ফেলে দেয় দূরদূরান্তে। আচমকা কেউ পেছনে থেকে মাহদিয়ায় মুখ চেপে ধরে। মাহদিয়া ছটপট করে উঠে, কিন্তু পেছনে ফিরে তাকাতে পারে না সে। হঠাৎ প্রচণ্ড ঘুমে চোখ জোড়া বন্ধ হয়ে আসে তার, আর দেখা হয় না সেই কিডন্যাপারকে। দলে পড়ে সেই মানুষটার বুকে। ইফতি সযত্নে মাহদিয়াকে নিজের বুকে আগলে নেয়। একটা শান্তি অনুভূত হয় হৃদয়ে। ফোন বের করে সকলকে জানিয়ে দেয়, যে মেয়েটাকে পেয়ে গেছি, তোরা খোঁজা লাগবে না। আর শোন, একটা কার পাঠিয়ে দে এই মুহূর্তে আর্জেন্ট। ইফতি মাহদিয়াকে কোলে তোলে নিজের বাইকের দিকে এগিয়ে যায়। 10 মিনিট যেতে না যেতেই কার নিয়ে হাজির হয়। ইফতি আর এক মুহূর্ত বিলম্ব না করে মাহদিয়াকে নিয়ে কারে উঠে যায়। ড্রাইভারের উদ্দেশ্য বলল, আমার নতুন কেনা বাড়িটার দিকে নিয়ে যাও গাড়িটা। ড্রাইভার সাথে সাথে ইয়েস স্যার বলে গাড়িটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। গাড়িটা শহরের অলি গলি পেরিয়ে শোঁ আওয়াজ করে ছুটে চলছে নিজ গন্তব্যের দিকে। ইফতি মাহদিয়াকে ছাড়ছে না। এক পলকে তাকিয়ে রয়েছে নিজের অর্ধাঙ্গিনীর দিকে। এতদিন তিলে তিলে অনেক কষ্ট পেয়েছে সে। তবে আর না, নিজের কাছে অনেক খারাপ লাগছে মাহদিয়ার সাথে এমন কাজটা করাতে। বড্ড অপরাধ বোধ কাজ করছে তার মনে। কিন্তু কি করবে, তার যে আর কিছু করার ছিল না। এসব না করলে যে সে তার প্রেয়সীকে হারিয়ে ফেলত। এখন যদিও মাহদিয়াকে সব বিশ্বাস করাতে তার কষ্ট হবে, ভুল বুঝবে। ইফতির ধারণা ভুল বুঝুক, তাকে মারুক, কাটুক, তারপরও অত্যন্ত তার সাথে থাকুক মাহদিয়া। এই মেয়েটার জন্যই তো সেই ছোটবেলা থেকে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি। সেই ছোটবেলায় এই মেয়ের হাত ধরেছে সে, আর তখন প্রতিজ্ঞা করেছে, কখনো ছাড়বে না এই হাত জোড়া। যতদিন বাঁচবে আগলে রাখবে হৃদয় গহীনে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে কেন জানি মাহদিয়া সবকিছু ভুলে যেতে থাকলো। তখন ঠিক বলতো, তোমাকে কখনো ভুলে যাব না। দুদিনেই কত বায়না করত, আমি চকলেট খাবো। এখনো মাঝে মাঝে এসব মনে করে ইফতি।
ছোটবেলা বলতে মাহদিয়ার 11 বছর ছিল। মাহদিয়া গ্রামের একটা কুয়াতে পড়ে যাওয়ায় ইফতি তাকে কোলে নিয়ে উপরে তুলেছিল। তারপর গ্রামের লোকজন তাদের ধরে বিয়ে দিয়ে দেয়। তখন ইফতির বয়স ছিল 19। প্রেমপীড়িতের বয়স, আবেগের বয়স। তবে এটা কিছুতেই মাহদিয়ার বাবা মা মেনে নেয়নি। ইফতির মুখটাও দেখেনি। ইফতির মা বাবার সাথে পর্যন্ত যোগাযোগ করেনি। ওনারা মাহদিয়াকে নিয়ে 3 দিনের মাথায় রাতের বেলায় কাউকে না জানিয়ে সে গ্রাম ছেড়ে চলে আসেন। ইফতি অনেক খুঁজেছে মাহদিয়াকে, সময়ের সাথে সাথে তারাও শহরে চলে আসে। ইফতি বিয়ে করে না। তার মনে ছিল এই ছোট্ট পাখিটার বসবাস। ভাগ্যের জোরে সেই ঘটনার 9 বছর পর ইফতির ছোট ভাইয়ের কপালে মাহদিয়ার বড় বোন দিয়ার আগমন ঘটে। সেদিন মাহদিয়াকে দেখে ইফতির একটুও চিনতে অসুবিধা হয়নি। সে যেন আকাশ থেকে পড়েছিল। মনে মনে ভাবছিল, এই তো তার পবিত্র সম্পর্কে আবদ্ধ হওয়া পরিটা। এত বড় হয়ে গেছে। কত খুশি হয়েছিল ইফতি। সেদিন থেকে অনেক কথা বলতে চেয়েছে মাহদিয়ার সাথে। মাহদিয়া ইফতির সাথে কখনো কথা বলতে চাইতো না। কেন যেন ইফতিকে দেখলে তার কেমন জানি লাগত। খারাপ আচরণ করত ইফতি মাহদিয়ার সাথে কথা বলতে গেলে। ইফতির আবদ্ধ মনে তখন বড় কষ্ট হতো, কাউকে বলতো না নিজের কষ্টের কথা, সিগারেট ধরিয়ে আকাশের পানে তাকিয়ে থাকত শুধু। মাহদিয়ার বোন দিয়ার সাথে ইফতির ছোট ভাই ইলহামের বিয়ের আজ 1 বছর হলো। এই 1 বছরে ইফতি কম চেষ্টা করেনি মাহদিয়ার সাথে কথা বলার। বারবারই ব্যর্থ হয়েছে। কিন্তু যখন দেখল তার সহ্যের সীমা বয়ে যেতেছে, তার প্রেয়সী অন্য কারো হতে চলছে, তাও সেই মানুষটা জঘন্য চরিত্রের কেউ, গোপনে অন্য একটা স্ত্রী ও বাচ্চাও আছে, এটা ইফতি কখনো হতে দিবে না। সে আর না পেরে মাহদিয়ার সাথে জঘন্য একটা কাজ করে ফেলে, তার আর কিছু করার ছিল না। তার বিশ্বাস তার স্পর্শগুলো বৈধ ছিল। এখন মাহদিয়া তাকে ভুল বুঝুক, এতে তার একটুও কষ্টে হবে না, তাতে যদি মাহদিয়াকে নিজের করে পায়। বসন্তের বাতাসে 07। মাহদিয়াকে একটা অন্ধকার রুমে পেলে রেখেছে ইফতি। দেয়ালে ঘড়ির সেকেন্ডের কাঁটাটা যেন এই মুহূর্তে পৃথিবীর একমাত্র জীবন্ত শব্দ। টিক 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 একটা শব্দ, এইটা একঘেয়ে কিন্তু তীক্ষ্ণ শব্দ। মাহদিয়ার মনে হচ্ছে এই শব্দটা সরাসরি তার মস্তিষ্কের গিয়ে বাড়ি খাচ্ছে। রুমটার ভেতরে হালকা ডিম লাইটের মৃদু আলোর আবরণ ছাড়া অন্য কোনো আলো নেই। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে মাহদিয়ার। জ্ঞান ফেরার সাথে সাথে উঠে বসে সে। কোথায় আছে সব মাথায় ঘুরতে লাগলো। সে তো বাস স্ট্যান্ডের সামনে ছিল। বাসের জন্য অপেক্ষা করছিল। তাহলে কিভাবে এখানে আসলো? মনে মনে বিয়ের কথাটা মাথা আসতেই কান্নায় ভেঙে পড়ল মাহদিয়া। তাহলে কি সে এখন রিহানের ঘরে বসে আছে? রিহান কি তাকে ধরে এনেছে? আর ভাবতে পারছে না মাহদিয়া। বিছানা থেকে নেমে মেঝোতে পা দেয় মাহদিয়া। বরফে তার পা জোড়া হিম হয়ে আসল। মাহদিয়ার সর্বাঙ্গ শরীর কাঁপতে লাগল। ভয়ার্ত মুখশ্রী নিয়ে রুমটার চারদিকে ঘুরে ঘুরে দেখে সে। ডিমলাইটের মৃদু লাল আলোতে রুমটার সব জিনিসপত্র মাহদিয়ার কাছে লাল মনে হতে লাগল। সবটা কেমন যেন ভয়ঙ্কর, ভুতুড়ে বাড়ির মতো লাগছে তার কাছে। আচানক ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখে আরো ভয় পেয়ে গেল মাহদিয়া। চিৎকার করার জন্য মুখ খুলবে, সে সময় আচমকা কেউ পেছনে থেকে মাহদিয়ার মুখ চেপে ধরে। মাহদিয়া মনে মনে ভাবে, ভয় পেলে চলবে না, তাকে সাহস জোগাতে হবে, না হলে এখান থেকে যেতে পারবে না। যে কোনো ভাবেই পালানোর রাস্তা খুঁজতে হবে। মাহদিয়া নিজের মুখ থেকে সেই পুরুষালী হাতটা নিজের মুখ থেকে ছাড়ানোর চেষ্টা চালায় আর বলতে থাকে, কে আপনি, আমাকে ছাড়ুন। এটা বলে যেই সামনে পেরে ডিমলাইটের আলোয় লোকটার মুখ দেখে মাহদিয়া স্তব্ধ হয়ে যায়। মাহদিয়ার স্তব্ধ হওয়ার ভেতরে পুরো রুমের লাইটগুলো জ্বলে ওঠে। মাহদিয়া রুমটার দিকে এক পলক তাকাতেই থমকে যায়। তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। এ কি দেখছে সে? কিছুতেই বিশ্বাস করতে পারছে না। পুরো মাথা ঘুরতে লাগলো মাহদিয়ার। এই মুহূর্তে চোখের সামনে যা দেখছে সে তা কিভাবে সত্যি হতে পারে? তার চোখের সামনে আর অন্য কিছু না, পুরো দেওয়ালে তার ছবি টাঙানো। মাহদিয়া শুধু অবাক হয়ে সবকিছু দেখছে।
নিজের সাথে ইফতির ছোটবেলার পিক দেখে মাহদিয়া ইফতির কোলে, ইফতি মাহদিয়াকে চকলেট খাওয়াচ্ছে। মাহদিয়ার হাসি খুশি মুখ, আরও অনেক ছবি টাঙানো পুরো দেওয়াল জোড়ে। মাহদিয়ার ওর বোনের বিয়ের সময়ের যত সব এদিক ওদিক তাকানো স্বপ্ন ভেবে একবার নিজের চোখ জোড়া বন্ধ করে নেয় মাহদিয়া। কিন্তু না, সব সত্যি। আচমকা তার মাথা ঘুরতে লাগল, ছোটবেলার সবকিছু তার চোখে মুখে হালকা ভেসে উঠল। এটা কিভাবে সম্ভব? সে তো কখনো ইফতির সাথে ভালোভাবে কোনো কথাই বলেনি। আর না ইফতিকে চিনত। তাহলে ছোটবেলায় ইফতির সাথে এসব পিক কিভাবে হলো? ইফতিকে তো সে তার বোনের বিয়ের পর থেকেই চেনে, তার বোনের ভাসুর। পরক্ষণেই সেই রাতের কথা মনে আসতেই মাথায় রাগ চেপে বসল মাহদিয়ার। এগুলো সব মিথ্যা, তাকে শেষ করে এখন আবার কিডন্যাপ করেছে। সেদিকে থেকে চোখ সরিয়ে এই মুহূর্তে বিছানায় বসে ফোন স্ক্রুল করা ইফতির দিকে তাকায় মাহদিয়া। এসবে যেন ইফতির কোনো খেয়াল নাই। যেন এগুলো কিছুই ইফতি করেনি। মাহদিয়া ছুটে গিয়ে এক ঝাটকায় ইফতির হাত থেকে মোবাইলটা নিয়ে ফেলে দেয়। ঝাঝালো কণ্ঠে বলতে লাগল, এসব কি? আপনি আমাকে কিডন্যাপ করেছেন কেন? এগুলো সব আপনার আগে থেকেই ফন্দি করা ছিল। আপনি কি চান আমার থেকে? কি ক্ষতি করেছি আমি আপনার? প্রথমে আমার জীবনটা শেষ করে দিলেন, এখন আবার কিডন্যাপ করে এনেছেন। এসব বলে কান্নায় ভেঙে পড়ল মাহদিয়া। হলুদের দিন থেকেই যেন তার সাথে অস্বাভাবিক কিছু হচ্ছে, যেটা হওয়ার কথা ছিল না। এখন দেখা সবকিছু তার মাথার উপর দিয়ে গেল। চোখে দেখলেও মনকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না সে। ইফতিকে সব দেখিয়ে বলে, এগুলো সব মিথ্যা, আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন। আপনাকে আমি কখনো ক্ষমা করব না। ইফতির এতক্ষণ মনোযোগ দিয়ে সব কথা শুনল। মাহদিয়াকে এভাবে ভেঙে পড়তে দেখে তার ভেতরটা জ্বলছে, ভীষণ জ্বলছে। সে তো এমনটা করতে চায়নি। পরিস্থিতি তাকে এমন কাজ করতে বাধ্য করছে। মনে মনে বলে, তোমার সব কষ্ট আমি দূর করে দিব। সবকিছু যখন বিশ্বাস করবে, আমাকে আর ভুল বুঝবে না তুমি, এটা আমার বিশ্বাস। ইফতি মাহদিয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তারপর অপরাধী কণ্ঠে বলল, মাহদিয়া, আমি জানি তুমি আমাকে ভুল বুঝছ। কিন্তু বিশ্বাস করো, আমার কাছে এর চেয়ে অন্য কোনো উপায় ছিল না। মাহদিয়া ইফতির দিকে তাকিয়ে রাগী গলায় বলল, কি উপায় ছিল না? আমাকে কিডন্যাপ করার? আমার জীবনটা শেষ করে দেওয়ার? আমাকে অপবিত্র করার? একটু থেমে তাচ্ছিল্য হেসে আবার বলল, এটা বুঝি অনেক বড় উপায়। ইফতি মাহদিয়ার কাছে এসে তার হাত দুটো ধরে বলল, মাহদিয়া, প্লিজ শান্ত হও। আমি তোমাকে সব বলছি। তুমি তোমার অতীত জানো না, তোমার আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা জানো না। মাহদিয়া ইফতির দিকে তাকিয়ে বলল, কি সত্যি? আপনি কি বলতে চান? এসব দেওয়ালে এডিট করে এসব পিক লাগিয়ে আপনি আমাকে কিছুই বুঝাতে পারবেন না। এগুলো সব মিথ্যা, আপনাকে আমি বিশ্বাস করি না। ইফতি একটা হতাশার নিঃশ্বাস ফেলে বলল, সেটা তুমি কালই জানতে পারবে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। মাহদিয়া ইফতির কথা শুনে স্তব্ধ হয়ে গেল। যদি এগুলো সব সত্যি হয়, মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার কেন যেন আজকে ইফতিকে খুব চেনা কারো মতো লাগছে। ইফতি কি তার অতীতের কেউ? ছোটবেলার সব স্মৃতি আচমকা মাথায় ঘুরতে লাগলো মাহদিয়ার। নিজের মাথার চুল খামছে ধরে মাহদিয়া। ভুলভাল শব্দ বলে আচানক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু পড়ার আগেই ইফতি মাহদিয়ার দুবাহু ধরে সযত্নে ধরে ফেলে। পাজা কোলে তোলে বিছানার কাছে নিয়ে আসে। মনে মনে মাহদিয়ার ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বলে, তোমার স্মৃতিশক্তি ফিরে আসছে পাখি। যখন জানতে পারবে সব, তখন তুমি নিজেই আমাকে দেখার জন্য মরিয়া হয়ে উঠবে। বসন্তের বাতাসে 08 ঘড়ির কাঁটায় বিকেল 4:10। মাহদিয়ার এখনো জ্ঞান ফেরেনি। ইফতি পুরোটা সময় মাহদিয়ার পাশে বসেছিল। ডাক্তারও এসে একবার দেখে গেছে। ডাক্তার বলল, অতিরিক্ত টেনশনের কারণে এমন হয়েছে। হালকাভাবে স্মৃতি হারানোর কারণে বেশি কষ্ট, চিন্তায় থাকলে অজ্ঞান হয়ে পড়বে মাহদিয়া। তবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এসব বলেই ডাক্তার চলে যান। ইফতি রুমের মধ্যে পায়চারি করছে।
তো আবার বিছানার কাছে গিয়ে মাহদিয়ার মুখের দিকে তাকাচ্ছে। সেই সময় ইফতির ফোন বেজে ওঠে। ইফতি মোবাইল হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে তার আদরের বোন কল দিয়েছে। মাহদিয়ার দিকে এক পলক তাকিয়ে সে রুম থেকে বের হয়ে যায়। যে কোনো মুহূর্তেই মাহদিয়ার জ্ঞান ফিরতে পারে। ইফতির ফোন বারবার বাজছে, ইফতি ফোন রিসিভ করে কানে ধরে। ইফতি কিছু বলার আগেই ওপাশ থেকে ইফতির ছোট বোন ইশরাত বলল, ভাইয়া তুমি কোথায়? ভাবিকে উদ্ধার করতে পেরেছ তো? আমার না অনেক টেনশন হচ্ছে। এখনো কেউ কিছু জানতে পারেনি যে মাহদিয়া আপু তোমার কাছে? উক্ত কথাটি হাঁপিয়ে হাঁপিয়ে বলে থামল ইশরাত। বোনের কথা শুনে ইফতি বলল, শোন তোর ভাবি এখন অজ্ঞান হয়ে আছে। ডাক্তার বলছে কিছুক্ষণের ভেতরে জ্ঞান ফিরবে। আমি এখন রুমের বাহিরে আছি। টেনশন করিস না। কালই সব শান্ত হলে আমি মাহদিয়াকে নিয়ে ফিরব। এখন রাখো, এটা বলেই ফোন কেটে দেয় ইফতি। ইফতির বোন ইশরাত আগে থেকেই জানে ইফতি আর মাহদিয়ার ব্যাপারে। তারা দুজন ছাড়া আর কেই জানে না এই বিষয়টা। জানলে হয়তো অনেক ঝামেলা হতো। ইফতি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেছে, কিন্তু সঠিক সময় আজ তাকে এই পথে নিয়ে এসেছে। মাহদিয়া ঘুমের মাঝেই বলতে লাগল, না না এটা হতে পারে না। এগুলো সব মিথ্যা। মাথার মধ্যে ইফতির সাথে সেই কাটানো মুহূর্তগুলো বারবার ভেসে আসতে লাগল। তার মাঝেই রুমে প্রবেশ করে ইফতি। মাহদিয়াকে এমন করতে দেখে সে বিছানার কাছে এগিয়ে যায়। তার মধ্যেই আচমকা হুড়মুড়িয়ে উঠে বসে মাহদিয়া। তারপর হো হো করে কেঁদে দেয়। মাহদিয়ার জ্ঞান ফিরে আসে। সে নিজেকে বিছানায় দেখে ইফতি তার পাশে বসে আছে। মাহদিয়া ইফতির দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? আমি এখানে কেন? ইফতি মাহদিয়ার হাত ধরে বলে, তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে। আমি তোমাকে বিছানায় নিয়ে এসেছি। মাহদিয়া ইফতির দিকে তাকিয়ে বলে, কেন নিয়ে এসেছেন? আমাকে ছেড়ে দিন। ইফতি বলে, মাহদিয়া প্লিজ শান্ত হও। আমি তোমাকে সব বলছি। তুমি তোমার অতীত জানো না। মাহদিয়া বলে, কি অতীত? আপনি কি বলতে চান? সেটা তুমি সময় হলেই জানতে পারবে। অত্যন্ত আমাকে বিশ্বাস করো। কিভাবে বিশ্বাস করব আমি আপনাকে? আপনাকে আমি কখনো ক্ষমা করব না। আপনি আমার জীবন শেষ করে দিছেন। আপনার জন্যই সব হয়েছে। কেন আমাকে বাধা দিলেন? আমাকে কেন যাওয়ার পথে কিডন্যাপ করলেন? ইফতি এই প্রশ্নের জবাব দিল না। কেবল শূন্য দৃষ্টি মেলে চেয়ে রইল মাহদিয়ার ক্রন্দনরত নিষ্পাপ মুখের দিকে। প্রসঙ্গ বদলিয়ে ইফতি বলল, যাও ফ্রেশ হয়ে আসো, পাশেই ওয়াশরুম আছে। ইফতির কথা শুনে মাহদিয়া ভ্রু জোড়া কুচকাল। রাগী গলায় বলল, আপনি আগে আমার কথার উত্তর দেন। আপনাকে আমি বিশ্বাস করি না। আপনি আমাকে মেরে ফেলার জন্য এখানে কিডন্যাপ করে এনেছেন। আপনাকে আমি ছাড়ব না, খুন করে ফেলব আমি। এটা বলেই ইফতির কাছে এসে ইফতি শার্টের কলার টেনে ধরল মাহদিয়া। মাহদিয়ার এমন কাজে ইফতি হতবাক হয়ে চেয়ে রয় তার অর্ধাঙ্গিনীর দিকে। ইফতি বিনাবাক্য দাঁড়িয়ে থাকে। মাহদিয়া ইফতিকে টানতে টানতে বেড টেবিলের কাছে নিয়ে আসে। সেখানে টেবিলে অনেকগুলো ফলের খাঁচা রাখা। মাহদিয়া ফলের পাশ থেকে ছুরি টানিয়ে ইফতির দিকে তাক করে বলতে থাকে, ছেড়ে দিন বলছি আমায়। না হলে আমি আপনাকে খুন করে ফেলব। এটা বলেই ইফতির পেটের দিকে নিয়ে যায়। মাহদিয়ার স্মৃতি ফিরে এসেছে, কিন্তু সে সেটা ইফতিকে কিছুতেই বুঝতে দিবে না। যখন প্রথমে দেওয়ালে টাঙানো পিকগুলো দেখেছিল তখনই তার স্মৃতি ফিরে এসেছিল। হঠাৎ তার মাথা ভারী হয়ে ওঠে। তারপর সেই দিনের সব স্মৃতি ভেসে ওঠে। যেন সেটা তখনকার দিন না, এখনকার ইফতির সাথে সে। মাহদিয়ার আর বুঝতে বাকি নেই আসল ঘটনা। সে আসলে জ্ঞান হারায়নি, জ্ঞান হারানোর নাটক করেছিল। ডাক্তারকে ও বলে রেখেছে সেটা। ইফতির বোনের সাথে কথা বলা, ইফতি তার খেয়াল রাখা ডাক্তারের সাথে কথা বলা, সব সে শুনেছে। মাহদিয়ার স্পষ্ট মনে আছে, সে যখন গ্রাম ছেড়ে চলে আসছিল, তখন সে কি তার কান্না সে ইফতির কাছে যেতে চাই। এসব সহ্য করতে না পেরে মাহদিয়ার বাবা মা প্রায় 1 মাস মাহদিয়াকে এক ধরনের ঔষধ খাওয়াতো। আজকে ডাক্তারকেও সে সেটা বলতে শুনেছে। ইফতি যে তার সে মানুষটা, এটা মাহদিয়ার আর বুঝার বাকি নেই। সে এতদিন ইফতির সাথে খারাপ ব্যবহার করত, কত অপমান করত, ইফতি কি তাকে ক্ষমা করবে?
মাহদিয়ার ভাবনার মাঝেই ইফতি বলল, পাগলামি করো না মাহদিয়া। যাও ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আজকেই তোমাকে সব প্রমাণ দেখাবো। ইফতির কথা শুনে মাহদিয়া ইফতির আগোচরেই হাসে। মনে মনে বলে, কি প্রমাণ দেখাবে তাকে। মাহদিয়া বিনাবাক্য সে জায়গা থেকে ওয়াশরুমের দিকে চলে যায়। এটা দেখে পেছনে থেকে ইফতি অস্পষ্টভাবে হাসে। মহারানী গোসল করতে দৌড়ে চলে গেল। অথচ তার কোনো জামা কাপড় নিয়ে যায়নি। মাহদিয়া ওয়াশরুমে ঢুকে মনে মনে বলে, তার ভীষণ গোসল করার প্রয়োজন। গায়ের জামাগুলোতে ধুলো দিয়ে অপরিষ্কার হয়ে আছে। এতে যেন তার গা চুলকানি দিচ্ছে। এক মুহূর্ত বিলম্ব না করে ঝর্ণার নিচে দাঁড়ায়। ঝর্ণার পানিগুলো হালকা গরম। মাহদিয়া গোসল শেষে নিজেকে ওয়াশরুমের আয়নায় দেখে নিজের শরীরের সেই দাগগুলো দেখে আনমনেই হাসে। এতদিন সে ইফতিকে ভুল বুঝে এসেছে। এই স্পর্শগুলো আসলে বৈধ ছিল। মাহদিয়া গোসল শেষে নিজের কাপড় খুঁজতে শুরু করে, কিন্তু তখন মনে আসে, সে তো কোনো জামা কাপড় নিয়ে আসেনি। কি করবে এখন? ইফতিকে কি ডাকবে? তার তো এখানে কোনো জামা কাপড় নেই। মাহদিয়া একবার ওয়াশরুমের দরজা ফাঁক করে রুমের ভেতরে তাকিয়ে দেখে কাউকে দেখতে পায় না। কি গায়ে দিবে, এভাবে যে দৌড়ে ভেতরে ঢুকে গেলাম। মাহদিয়া আর না ভেবে লেপ্টে যাওয়া শরীরটাতে ঠিকভাবে ওড়না পেঁচিয়ে দরজা খুলে রুমের দিকে আসে। পরার মতো কোনো কিছুই খুঁজে পেল না সে। অনেক শীত করছে তার, শরীর হুড়হুড়িয়ে কাঁপছে। বুকে হাত গুজে রুমের মধ্যস্থানে দাঁড়িয়ে থাকে মাহদিয়া। সেই সময় ইফতিকে দেখা যায় রুমে ঢুকতে হাতে 2-3টা শপিং ব্যাগ। মাহদিয়া ইফতিকে খেয়ালই করেনি, সে আনমনস্ক হয়ে নিচের দিকে তাকিয়েছিল। শীতে হাত পা কাঁপছে। পেছনে থেকে এটা দেখে ইফতি একবার ঢোক গিলল। মাহদিয়ার চুল থেকে টপ টপ পানি ঝরছে। তাকে পাগল করার ধান্দা করছে নাকি এই মেয়ে? ইফতি নিজেকে সামলিয়ে গল খাকারি দিল। রুমে কারো উপস্থিতি টের পেয়ে মাহদিয়া চমকে যায়। ইফতি বলে, এভাবে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে থাকবে, নাকি জামা কাপড় পাল্টাবে, পরে আবার জ্বর এসে যাবে? মাহদিয়া ভাব দেখিয়ে বলল, আপনি আমার কথা না ভাবলেও চলবে, আপনার মতো লোককে আমি কখনো ক্ষমা করব না। এখনই রুম থেকে বের হন। এটা বলেই মুচকি হাসি দেয় মাহদিয়া। কিন্তু সেটা ইফতির চোখে এড়ায়নি, সে ঠিকই দেখতে পেয়েছে। এভাবে না হেসে জামা পরে নাও। তোমাকে নিয়ে এক জায়গায় যাব। মাহদিয়া তেজ দেখিয়ে বলল, আমি আপনার মতো লোকের সাথে কোথাও যাব না। আমাকে যেখান থেকে কিডন্যাপ করে এনেছেন, সেখানে রেখে আসুন, সেটাই ঢের ভালো হবে। বসন্তের বাতাসে, শূন্য নয়। আমাকে আপনি যেখান থেকে কিডন্যাপ করে এনেছেন, সেখানে দিয়ে আসুন। আপনার সাথে আমি কোথায়ও যাচ্ছি না। আপনার সাথে আমি যাব এটা ভাবলেন কি করে? মাহদিয়ার কথা শুনে ইফতি ভ্রু জোড়া কুচকাল। তখন থেকেই মেয়েটা শুধু বলে যাচ্ছে আপনার সাথে আমি যাব, এটা ভাবলেন কি করে? সবকিছু তো আমার সাথে করল। এখন আবার আমার সাথে যেতে সমস্যা কি? ইফতি সে প্রশ্ন করে না। শান্ত গলায় বলল, এত বকবক না করে জামা পাল্টিয়ে আসো। ঠান্ডা লেগে যাবে পরে। মাহদিয়া অন্যদিকেই ফিরে। ইফতির মাহদিয়ার পেছনে গিয়ে সামনে হাত বাড়িয়ে শপিং ব্যাগটা বাড়িয়ে দেয়। ইফতি এত কাছে আসায় মাহদিয়ার আজন্তেই শরীরে এক ধরনের শিহরণ বয়ে গেল। অনেক সময় ইফতির তার কাছে এসেছে, তখন তার থেকে এমন লাগেনি। মাহদিয়া ইফতির বাড়ানো সেই শপিং ব্যাগটা হাতে নেয়। তারপর বলে, আপনি রুম থেকে বের হয়ে যান। আমার শেষ হলে তখন রুমে আসবেন। ইফতি মজার সুরে বলল, যেভাবে নাটক করছো, এত নাটক করার কিছু নেই, তোর সবকিছু আমি আগেই দেখে নিয়েছি। এতে মাহদিয়ার লজ্জায় মুখ লাল হয়ে উঠল। তখনকার সবকিছু সে ভুলে গেছে। তার বিশ্বাস সেই স্পর্শ বৈধ ছিল। ইফতির সঙ্গে তার বিয়ে হয়েছে। ইফতিকে কিভাবে সে আর অবিশ্বাস করবে? সব সে নিজের কানে শুনেছে এবং দেখেছে। মাহদিয়া আর কথা বাড়ায় না। শপিং ব্যাগটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। পেছনে থেকে এটা দেখে ইফতি মনে মনে বলে, তুমি আমার কাছে লুকাচ্ছ যে তোমার স্মৃতি ফিরেনি। কিন্তু আমি খুব ভালোই করে জানি তোমার স্মৃতি ফিরে এসেছে। না হলে বুঝি তুমি এত শান্তশিষ্ট থাকার মেয়ে?
এতক্ষণে হয়তো আমি আসার কারণে আমার গালে থুথু বা চড় বসিয়ে দিতে। এটা বলেই মুচকি হেসে ইফতি রুম থেকে বের হয়ে যায়। মাহদিয়া শপিং ব্যাগ খুলে অবাক হয়ে যায়, ব্যাগের ভেতর খুব সুন্দর একটা শাড়ি রাখা, সাথে তার সাথে মিসিং করা সব জিনিসপত্র। এই শাড়িটা। মাহদিয়া শাড়িটা বুকে জড়িয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। এই শাড়িটা কোনোভাবেই ওয়াশরুমে চেঞ্জ করা যাবে না না। মাহদিয়া গায়ের জামা খোলে, পেটিকোট, ব্লাউজ পরে নেয়। তারপর শাড়িটা কোনো রকম পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রুমে কাউকে দেখে না পেয়ে মাহদিয়া সবেগে দরজাটা লাগিয়ে দেয়। তারপর সুন্দরভাবে শাড়িটা পরে নেয়। বারবারই মাহদিয়ার শাড়ি পরতে ভালো লাগে। তার চেয়ে বেশি ভালো লাগে যখন দেখে শাড়িটা তার পছন্দের। মাহদিয়া মনে মনে গুনগুন করে গান গাইতে গাইতে শাড়িটা পরে ফেলে। লাল রঙের শাড়িটাই মাহদিয়াকে একদম নতুন বধূয়ার মতো লাগছে। মাহদিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুড়ি গলায় চেইন, মুখে হালকা ক্রিম, চোখের নিচে গাঢ় কাজল দিয়ে রেডি হয়ে নেয়। আয়নায় নিজেকে দেখে মাহদিয়ার মনে হলো নতুন কোনো মাহদিয়া আকাশ থেকে নেমে এসেছে। হঠাৎ মাহদিয়ার মাথায় বাজ পড়ল। সে লাল শাড়ি পরল কেন? ইফতি তাকে কোথায় নিয়ে যেতে চাই? তাকে কি রিহানের কাছে দিয়ে আসবে? মাহদিয়ার মাথায় আবোলতালো চিন্তা ঘুরতে লাগল। সেজে গুজে উদাস মনে বিছানায় এসে বসে থাকল। তার কাছে ফোনও নেই। বাড়িতে ফেলে চলে এসেছে। এসব ভাবতে ভাবতে দরজায় টোকা পড়ল। মাহদিয়া উঠে দরজাটা খুলে দেয়। ভেতরে ইফতি গটগট করে ঢুকল, মাহদিয়ার দিকে তাকালো না পর্যন্ত। কারণ সে জানে এখন যদি মাহদিয়ার দিকে তাকায়, সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে। মেয়েটার সাথে এখন সে কিছু করতে চাই না। মাহদিয়া আশ্চর্য হয়ে দরজায় দাঁড়িয়ে পেছনে থেকে ইফতিকে দেখছে। ইফতি নিজেও একটা সুন্দর পাঞ্জাবি পরেছে। দেখতে মাহদিয়ার কাছে অন্যরকম লাগছে। মনে হচ্ছে এতদিন চেনা ইফতির সাথে এখনকার ইফতির কোনো মিল নেই। মাহদিয়া মুখ ফুলিয়ে ফেলল। সে সাজল আর লোকটা তার দিকে একটু তাকালো না। মনে বেশ অভিমান জমেছে তার। আর কথা বলবে না এই লোকের সাথে। এতদিন কেন তাকে বলেনি যে আমি তার কাগজে কলমে বিয়ে করাবো? মাহদিয়া ভেতরে না ঢুকে দরজায় দাঁড়িয়ে থাকল। নড়ছেই না সে। ইফতি তখন থেকে রুমের ভেতরে ঢুকে পেছনে থেকে মাহদিয়াকে পর্যবেক্ষণ করছিল। মাহদিয়ার মুখভঙ্গি এখানে দেখতে ফেল না সে। মাহদিয়া দরজার দিক করে দাঁড়িয়ে আছে। এভাবে ওখানে দাঁড়িয়ে থাকার মানে খুঁজে পেল না ইফতি। ইফতি হেঁটে এসে মাহদিয়ার পেছনে গিয়ে দাঁড়ালো। মাহদিয়ার কানের কাছে হালকা মুখ নিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার সাজা শেষ হয়েছে, হলে চলো। এটা বলেই মাহদিয়ার হাত ধরে হেঁচকা টান মেরে নিজের দিকে ঘুরালো ইফতি। এতে মাহদিয়ার খোপা করা চুলগুলো খুলে কিছু চুল মুখের উপর, আবার কিছু চুল ইফতির পাঞ্জাবির বোতামের সাথে গিয়ে আটকালো। এত মাহদিয়া ব্যথা পেয়ে নিজের ব্যস্ত হয়ে ইফতির পাঞ্জাবির বোতাম থেকে নিজের ছাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে। ইফতি পলকহীনভাবে মাহদিয়ার দিকে তাকিয়ে আছে। মাহদিয়াকে এই শাড়িতে যতটা সুন্দর লাগবে ভেবেছে, তার থেকে দ্বিগুণ সুন্দর লাগছে। ইফতি হালকা করে ঢোক গিলল। মাহদিয়া ইফতির বুকে হাত লাগাতে ইফতির অজান্তেই শরীরে কেমন যেন লাগছে। এটা তার প্রেয়সীর ছোঁয়া, স্পর্শ। নিজের চুল ছাড়িয়ে মাহদিয়া নিজেকে ইফতির থেকে এক ঝাটকায় ছাড়িয়ে ফেলে। কঠিন গলায় আঙ্গুল দেখিয়ে বলে, আপনি আমাকে একদম ছুবেন না। আমার কাছে আসবেন না। আপনি। ইফতি কি মনে করে মাহদিয়ার সেই আঙ্গুল হাতের মুঠোয় চেপে ধরে। এতে মাহদিয়া আরেক দফা চমকে যায়। এই লোকটা চাইছে কি? একবার হাত ধরছে, তো একবার আঙ্গুল ধরছে। তাকে কি একটুও শান্তিতে থাকতে দিবে না? ওই সময় তো ঠিক তাকে ইগনোর করে গটগট পায়ে রুমে ঢুকেছিল। এ কথা মনে আসতেই মাহদিয়া আবার মুখ ফুলিয়ে ফেলল। ইফতি মাহদিয়ার ফোলা মুখের দিকে তাকিয়ে থাকে। সে জানে মাহদিয়া কেন মুখ ফুলিয়ে রেখেছে। তার ভেতরেই ইফতির ফোন বেজে ওঠে। ইফতি সাথে সাথে মাহদিয়াকে ছেড়ে দেয়। নিজের ফোন বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ইশরাত কল দিয়েছে। ইফতি ফোন রিসিভ না করে মাহদিয়াকে মেসেজ পাঠিয়ে দেয়। তারপর মাহদিয়ার হাত ধরে চলো বলে রুম থেকে বের হয়ে যেতে থাকে। মাহদিয়া কেবল নিজের তাদের দুজনের হাতের দিকে দৃষ্টি মেলে চেয়ে রয়। এই বাঁধনটা থাকবে কি? নাকি ইফতি তাকে রিহানের কাছে নিয়ে যাচ্ছে? এই একদিনে নিশ্চয় সব শান্ত হয়ে গেছে।
রিহাস চলে গেছে। ইফতি তাকে কোথায় নিয়ে যাচ্ছে এসব ভাবতে ভাবতে ইফতি মাহদিয়াকে নিয়ে বাড়িটার থেকে বের হয়ে গেল। বাহিরে একটা কার দাঁড় করানো। ইফতি মাহদিয়াকে কারের দরজা খুলে ভেতরে ঢোকার জন্য ইশারা করে। মাহদিয়া বিনাবাক্য ঢুকে পড়ে। ইফতি নিজেও ড্রাইভার সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। মুহূর্তেই ইফতির গাড়িটা শো শো আওয়াজ করে সেই জায়গা থেকে উধাও হয়ে যায়। মাহদিয়া ইফতির পাশের সিটেই বসেছে। তার মনে অন্য চিন্তা। ইফতিকে কিছু একটা বলার জন্য মনটা হাঁসফাঁস করছে, কিন্তু কেন জানি বলতে পারছে না। ইফতি মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে। আর কিছুক্ষণ পর পর মিররে মাহদিয়ার ভাবুক চাউনির দিকে তাকাচ্ছে, যেটা মাহদিয়ার নজরের আড়ালেই থেকে যায়। ইফতির গাড়ি প্রায় মাঝ রাস্তায়। মাহদিয়া কোথায় যাচ্ছে কিছু বুঝতে পারছে না। নিজের চোখের সামনেই হাজার হাজার মানুষ, গাড়ি, গাছপালা, দোকান, বাজার সব উধাও হয়ে যাচ্ছে। ইফতি খুব স্পিডে গাড়ি চালাচ্ছে। মাহদিয়া আর না পেরে কাচুমাচু হয়ে বলল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আর গাড়ি এত জোরে চালাচ্ছেন কেন? প্লিজ একটু আস্তে চালান, আমার ভয় করছে। ইফতি মাহদিয়ার কথা শুনে কিন্তু প্রত্যুত্তরে কিছুই বলে না। বসন্তের বাতাসে 10। ইফতি মাহদিয়াকে নিয়ে সোজা কাজী অফিসের সামনে নিজের গাড়িটা থামায়। মাহদিয়া এখনো তবদা মেরে তাকিয়ে আছে। তাকে এখানে কেন নিয়ে এসেছে? মাহদিয়ার ভাবনার মাঝেই ইফতি গাড়ির দরজা খুলে মাহদিয়াকে ইশারা করে বের হবার জন্য। কাজী অফিসের বাহিরে ইফতির বোন ইশরাত সহ আরো কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। মাহদিয়া ভ্রু জোড়া কুঞ্চিত করে রেখেছে। এরা সবাই এখানে কেন? ইফতি কি তাহলে তাকে এখানে রিহানের সাথে বিয়ে দিতে এসেছে? না, এটা কখনোই হতে পারে না। সে যাবে না। শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল পথিমধ্যে। ইফতি মাহদিয়ার হাত এখনো ধরে রেখেছে। হঠাৎ মাহদিয়াকে দাঁড়িয়ে যেতে দেখে ইফতি পাশ ফিরে মাহদিয়ার দিকে তাকালো। ভ্রু জোড়া কুচকালো ইফতি। মাহদিয়ার অঙ্গভঙ্গি বুঝার চেষ্টা চালাচ্ছে সে। মাহদিয়া শক্ত হয়ে দাঁড়িয়ে নিচের দিকে দৃষ্টা ফেলে আছে। ইফতির দিকে তাকাচ্ছে না পর্যন্ত। ইফতি মৌনতা ভেঙে বলল, দাঁড়িয়ে পড়লে কেন? ভেতরে যাবে না? ইফতির কথা শুনে মাহদিয়া চোখ তুলে তাকায় ইফতির দিকে। আজ ইফতিকে দেখে তার সেই 10 বছর আগের কথা মনে পড়ছে। 10 বছর আগে ইফতি দেখতে পুরো অন্যরকম ছিল। যেমন গ্রামের ছেলে মেয়েরা থাকে। তখনকার ইফতির সাথে এখনকার ইফতির কোনো মিল নেই। কিন্তু চেহারা একটুও বদলেনি। মাহদিয়া ইফতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলতে চাচ্ছে সে, কিন্তু কথা গলা দিয়ে আসছে না। মাহদিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইফতির ভেতরটা অজান্তেই মুচড়ে ওঠে। মেয়েটাকে কেমন অসহায় লাগছে, যেন তাকে কেউ ফেলে চলে যাচ্ছে বা সে কোনো কিছু নিয়ে ভয় আছে, কিন্তু সেটা মুখ দিয়ে বের করতে পারছে না। ইফতি মাহদিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? চলো ভেতরে। এবার যেন মাহদিয়া একটু নরম হলো। সে ভাঙা গলায় বলল, ভেতরে কেন যাব আমি? ওখানে আমার কি কাজ? আমি যাব না। সামনে দাঁড়ানো ইশরাত আর কয়েকটা ছেলে মাহদিয়ার কথা শুনে হো হো করে হেসে উঠল। মাহদিয়া সেদিকে তাকায়। সে তো হাসার কোনো কথা বলে নাই। তাহলে এরা এভাবে হাসছে কেন? মাহদিয়ার ভাবনার মাঝেই আচানক ইফতি মাহদিয়াকে পাজা কোলে তুলে নেয়। মাহদিয়া তো অবাক হয়ে যায়। এমন কিছু হবে সে তো কখনো কল্পনাও করেনি। মুহূর্তেই মুখে লজ্জা লজ্জা ভাব দেখা গেল। মাহদিয়া নামার জন্য ছটপট করতে থাকে। আশেপাশে কত মানুষ তাকিয়ে আছে তাদের দিকে। লাজ লজ্জার মাথা খেয়ে ফেলল এই লোক। কিছুক্ষণের আগের ফ্যাকাশে চেহারায় এক নিমিষেই লজ্জার আভা ফুটে উঠল। মাহদিয়ার ধবধবে ফর্সা মুখের নাকের ডগা লাল হয়ে উঠল। এতে ইফতির কোনো খেয়াল নেই। সে মাহদিয়াকে কাজী অফিসের ভেতরের দিকে এগোচ্ছে তো এগোচ্ছে। সাথে পেছনে পেছনে ইশরাত ও ইফতির কিছু বন্ধু আসছে। তারা পেছনে থেকে ইফতির সাথে ঠাট্টা করছে। ইফতি তাদের সেসব কথা কোনো পরোয়া করে না। সে নিজের মতো করে তার প্রেয়সীকে নিয়ে হাঁটছে। কাজী অফিসের ভেতরে গিয়ে ইফতি মাহদিয়াকে কোল থেকে নামাল। ইফতি চারদিকে একবার চোখ দিয়ে পরখ করে নেয় রিহান আছে কিনা, কিন্তু তার সামনে চেয়ার টেনে বসর রয়েছে এক অর্ধবয়স্ক পুরুষ। সাথে আরও যুবক কয়েকটা লোক সোফা টেনে বসে আছে।
হাতে কাগজপত্রের পাইল। ইফতি মাহদিয়ার হাত ধরে সে অর্ধবয়স্ক লোকটার কাছে এগিয়ে যায়। লোকটা ইফতির দিকে চোখ পড়তেই মুখর হাসি ফুটিয়ে হাত এগিয়ে দিয়ে কৌশল বিনিময় করে নেয়। মাহদিয়াকে চিনতে যেন লোকটার অসুবিধা হয় নাই। এতদিনের কথা তিনি ভুলে যাননি। ছোটবেলায় ইফতি মাহদিয়ার বিয়ে তিনিই দিয়েছিলেন। তিনি অমত করেছিলেন বিয়েটা দিতে, কিন্তু গ্রামের লোকজন এতই জোর করেছিল যে বিয়েটা না দিলে যেন তারই বিপদ হবে। সেই গ্রামের কাজী ছিলেন তিনি। এখন সময়ের সাথে সাথে তিনি নিজেই শহরে নিজে কাজী অফিস তুলেছেন। তিনি মাহদিয়ার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, অনেক বড় হয়ে সেই ছোট্ট মেয়েটি। মাহদিয়া তবদা মেরে রইল। কথাটা কি তাকে বলছে? এই লোকটাকে তো সে কখনো দেখছে বলে মনে হয় না, কিন্তু কণ্ঠটা যেন বহু বছর আগে শুনেছে। মাহদিয়া আর ভাবল না। সে থমথমে চেহারা নিয়ে শাড়ির আঁচলে আঙ্গুল প্যাঁচাতে প্যাঁচাতে হ্যানত্যান ভাবতে লাগল। বাড়ির কথা ভীষণ মনে পড়ছে মাহদিয়ার। কি করছে মা বাবা? তারা কি জানেন না আমার আগে বিয়ে হয়েছিল? তাহলে সেটা কেন আমার থেকে লুকালো? আমাকে কেন আবার বিয়ে দিতে চাইল জঘন্য একটা লোকের সাথে? তারা কি জানেন না রিহান ছেলেটা খুব খারাপ? গোপনে স্ত্রী, ছোট একটা বাচ্চা রেখে অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছে। তার মা বাবা কি জেনে বুঝেই তাকে বিয়েটা দিচ্ছিল তার থেকে লুকিয়ে? আর ভাবতে পারছে না মাহদিয়া, তার মা বাবা কখনো এমন কাজ করতে পারে না। তারা নিশ্চয় জানে না রিহানের কথা। মাহদিয়ার ভাবনার মাঝেই ইফতি গম্ভীর গলায় বলল, কাজী সাহেব, আমাদের বিয়ে পড়িয়ে দেন। খুব তাড়া আছে। ইফতির কথা শুনে লোকটা নিজের কুঁচকে যাওয়া কপালটা কিঞ্চিত করল। তোমাদের আগে না বিয়ে পড়িয়েছিলাম, আবার কেন বিয়ে করছো? তা বসো, বিয়ে তোমাদের। সে বিয়ের সময় সাক্ষী হিসাবে গ্রামের লোকজনই ছিল। আমার জানা মেয়ের মা বাবা কেউ তোমাকে দেখতে আসেনি। তারা বিয়ের দুদিনের মাথায় মেয়েকে নিয়ে চলে আসছিলেন। লোকটার কথার মাঝেই ইফতি তাকে থামিয়ে দেয়। তারক বলে, ওসব কথা বন্ধ করেন। ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, আমার সময় নেই, তাড়াতাড়ি বিয়ে পড়ান। মাহদিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। তার বিয়ে হচ্ছে আবার, সেই আগে বিয়ে করা স্বামীর সাথে। মাহদিয়া এতক্ষণের ভুল ভাবনাটা ভাঙল। সে ভাবছিল ইফতি তাকে রিহানের হাতে তুলে দিতে আসছে। এখানে না জানি তার সাথে রিহানের বিয়ে পড়াবে। এই ভয়েই ছিল সে। ইতিমধ্যেই কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। সাক্ষী হিসাবে ইশরাত সহ ইফতির কয়েকজন বন্ধু। ইশরাত এসে মাহদিয়ার মাথায় ঘোমটা টানিয়ে দিল। মুচকি হেসে মাহদিয়ার থুতনি টেনে বলল, এবার একদম নতুন বধূর মতো লাগছে ভাবি তোমাকে। ইশরাতের কথা শুনে মাহদিয়াও মুচকি হাসল। মেয়েটাকে মাহদিয়ার সেই তখন থেকে ভালো লাগে, যখন তার বোনের সাথে ইফতির ভাইয়ের বিয়ে হয়েছিল। অনেক মিশত মেয়েটা মাহদিয়ার সাথে। মাহদিয়ার ভাবনার মাঝেই তার কানে এলো, কবুল বলো মা। কথা কর্ণগোচর হতেই মাহদিয়া হোঁচকচিয়ে উঠল। এত তাড়াতাড়ি বিয়ে পড়ায় নাকি কেউ? একটু ভাবছিল তার ভেতরেই কবুল বলতে বলছে। মাহদিয়া নিচের দিকে তাকিয়ে চুপ হয়ে বসে রইল। অন্যদিকে কাজী সাহেব এই নিয়ে 3 বার কবুল বলতে বলছে। মাহদিয়া কিছু বলছে না। ইফতি সেই কখন কবুল বলে দিয়েছে। মাহদিয়া কবুল বলছে না দেখে সে মাহদিয়ার হাতে হাত রাখল। মাহদিয়ার হাত চেপে ধরেই শান্ত গলায় বলল, কবুল বলো। মাহদিয়া যেন একটু ভরসা পেল। ইফতির চোখের দিকে তাকিয়েই 3 বার কবুল বলে দিল সে। সাথে সাথে সেখানে উপস্থিত সকালে একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। আরও কিছু কাজ চুকিয়ে ইফতি মাহদিয়া পুনরায় কোলে তোলে নিল। মাহদিয়া বারবার যেন শোকট খাচ্ছে। এই লোকটা করছে কি? লোকটার লজ্জা লাগে না? সে বলে কি তারও লজ্জা নেই? এভাবে সবার সামনে তাকে কোলে তুলে নিল। সবাই কি ভাবছে এখন? মাহদিয়া লজ্জায় উপরে চোখ তুলে তাকাতে পারছে। নিজের লজ্জা এড়াতে ইফতির প্রশস্ত বুকে মুখ লুকায়। ইফতি মাহদিয়াকে নিয়ে সোজা আবার গাড়ির কাছে নিয়ে আসলো। এবার ইশরাত তাদের সাথে যাচ্ছে। গাড়ির পেছনের সিটে গিয়ে সবার আগে গিয়ে বসে ইশরাত। ইফতি সবেমাত্র মাহদিয়াকে নিজের কোল থেকে নামালো। মাহদিয়া ফুরুত করে ইশরাতের সাথে পেছনের সিটে গিয়ে বসে যায়। ইফতি এটা দেখে থতমত খেয়ে গেল। নামাতে না নামাতেই এভাবে ব্যাঙের মতো লাফ দিল মেয়েটা।
সে দরজার সামনে গিয়ে মাহদিয়ার দিকে চোখ গরম করে তাকালো। ইশরাত সাথে থাকায় মাহদিয়ার যেন সব ভয় দূর হয়ে গেল। কে এই লোক? একটা কিডন্যাপার। তার সাথে সে সামনে বসবে না। সে ইসরাতের সাথে পেছনের সিটেই বসবে। মাহদিয়া ইফতির দিকে না তাকিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকল। বসন্তের বাতাসে 11। ইফতি মাহদিয়াকে আর জোর করেনি। গম্ভীর চেহারা নিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। মুহূর্তেই গাড়িটা সে জায়গা থেকে শোষো আওয়াজ তোলে উদাও হয়ে গেল। ইশরাত মাহদিয়াকে একবার একটা বলছে। মাহদিয়া শুধু হে হো করে উত্তর দিচ্ছে। মাহদিয়া এতক্ষণ খেয়াল করেনি। এখন যখনই বাহিরের দিকে চোখ পড়ল, তাতে সে অবাক হয়ে গেল। ইফতির গাড়িটা তাদের বাড়ির রাস্তার দিকে যাচ্ছে। চেনা রাস্তা, মাহদিয়ার বুকটা ধড়ফড় করছে। অজানা কেন ভয়ে বাড়িতে যাচ্ছে সে। মা বাবা কি তাদের মেনে নিবে? গাড়ির ভেতরে তার কেন যেন খুব গরম গরম ভাব লাগছে। এসি থাকার মধ্যেও সে নিজের ঠোঁট কামড়ে হাতের আঙ্গুল কচলাতে লাগল। মাহদিয়াকে এমন করতে দেখে ইশরাত মাহদিয়ার হাতে হাত রাখল। এতে মাহদিয়া চমকে উঠে। এতই চিন্তাতে ছিল যে গাড়িতে কিছুই তার খেয়ালে ছিল না। সে সম্বিত ফিরে পেয়ে ইশরাত দিকে তাকিয়ে কিঞ্চিত হাসার চেষ্টা করে। ইশরাত বেশ বুঝতে পারছে মেয়েটা ভয় পাচ্ছে। তাই আশ্বাস দেওয়ার জন্য হাতে হাত রাখল, যাতে কিছুটা হলেও ভয় দূর হয়। বাড়ি থেকে পালিয়ে এসেছে, এখন এমন তো লাগারই কথা। ইশরাত মাহদিয়াকে বলল, ভয় পেও না ভাবি, আমরা আছি। সব ঠিক হয়ে যাবে। ভাইয়া সব ঠিক করে ফেলবে। তুমি চিল মুডে থাকো তো। এটা বলেই মোবাইল নিয়ে মাহদিয়ার সাথে পিক তোলা শুরু করল ইশরাত। ইসরাতের চিন্তিত ভাবটা যেন একটু কমে এসেছে। সেও হেসে হেসে ইসরাতের সাথে পিক তোলা শুরু করে। ড্রাইভিং সিটের মিরের এসব কিছুই ইফতির নজরে এড়ায় না। সে প্রথম থেকেই মাহদিয়াকে কিছুক্ষণ পরপর দেখছিল। মেয়েটার মুখটা খুব ফ্যাকাশে দেখাচ্ছিল, সাথে ভয়। ইফতি মনে মনে বলে, তোমার সব দুঃখ আমি দূর করে দিব পাখি। তুমি বিহীন আমি খুব অন্ধকার ছিলাম। তোমার কারণেই আমি এখন পৃথিবীর রং বেরঙের আলো দেখি। তোমাকে না পেলে আমার পুরো জীবনটাই ব্যর্থ হয়ে যেত। খুব শুকরিয়া আল্লাহর কাছে। এটা বলেই একটা শান্তির নিঃশ্বাস ফেলল ইফতি। ইফতির গাড়িটা প্রায় মাঝ রাস্তায়। শহরের বড় বড় বিল্ডিং গাছপালা সবকিছু চোখের পলকেই উধাও হয়ে যাচ্ছে গাড়ির স্রোতে। মাহদিয়াদের বাড়ির পথ আর বেশি একটা দূরে নেই, প্রায় অনেক কাছে চলে এসেছে। মাহদিয়া গাড়ির জানালা দিয়ে সব দেখছে। মাহদিয়ার বুকটা আরো বেশি ধড়ফড় করছে। ইফতি গাড়ি চালাচ্ছে, কিন্তু তার চোখ মাহদিয়ার দিকে। মাহদিয়া ভাবেনি যে এভাবে আবার বাড়িতে ফিরবে। ইশরাত মাহদিয়ার হাত ধরে আছে, যেন তাকে আশ্বাস দিচ্ছে। গাড়িটা মাহদিয়াদের বাড়ির গেইটের সামনে এসে থামল। ইফতি বের হয়ে গাড়ির দরজাটা খুলে দেয়। মাহদিয়া আর ইশরাত গাড়ি থেকে নামল, কিন্তু মাহদিয়ার পা যেন ভেঙে আসছে। ইফতি তার পাশে এসে দাঁড়ালো, তার চোখে মাহদিয়ার জন্য ভালোবাসা। চলো ভেতরে, ইফতি বলল। মাহদিয়া মাথা নাড়ল, কিন্তু তার ভয় যেন আরো বেড়ে গেল। মাহদিয়াদের বাড়িটা বেশ শান্ত আর নিরিবিলি। সব আত্মীয় স্বজনরা চলে গেছেন। ইফতি বাড়ির কলিং বেল বাজাতেই বাড়ির ভেতর থেকে মাহদিয়ার মা বেরিয়ে এলেন। দরজা খুলতেই মেরিন বেগমের রক্ত লাল চোখ দেখে মাহদিয়ার বুকটা ধক করে উঠল। কিন্তু মাহদিয়াকে দেখে মেরিন বেগমের চেহারা মুহূর্তে রাগ স্পষ্ট হয়ে উঠল, সাথে চাপা কষ্ট। তার মাঝেও তিনি কঠিন গলায় বলল, তুই এখানে কেন এসেছিস? কেন এসেছিস এই বাড়িতে? সবার সামনে আমাদের মুখে চুনকালি দিয়ে চলে গিয়েছিলি না? এখন আবার কি চাস আমার জীবন চাস? এটা বলেই ভেঙে পড়লেন তিনি। মেরিন বেগমের চিৎকার চেঁচামেচি শুনে ভেতর থেকে মাহদিয়ার বাবা ও বোন খালা বেরিয়ে এলো। তাদের চোখে মুখে কৌতূহলী ভাব। দরজার কাছে আসতেই মাহদিয়াকে দেখে সবাই অবাক হলো, সাথে মুখ কঠিন হয়ে এলো। মাহদিয়া কিছু বলার আগেই ইফতি এগিয়ে গেল। তারপর সবার উদ্দেশ্য বলল, আমি ইফতি। হয়তো চিনেন আপনার পুত্র হয় মেয়ের ভাসুর হিসাবে। কিন্তু এটা হয়তো জানেন না যে মাহদিয়া আমার বিয়ে করা স্ত্রী। 10 বছর আগে তার সাথে আমার বিয়ে হয়েছে।
দুর্ঘটনাবশত। কিন্তু আপনারা তার দুদিন পরই সেখান থেকে পালিয়ে চলে আসছিলেন। ঘুরে ঘুরে কথাটা বলে। চিনতে পারছেন না তো আমায়? অবশ্যই চেনার কথায় না। আপনারা তো আমার মুখও দেখেন নাই। তবে এখন ভালো করে দেখে নিন। আর বিশ্বাস না হলে আপনার মেয়েকে সব জিজ্ঞেস করুন। কি করছিলেন আপনারা তার সাথে? এখন হয়তো বলবেন এগুলো মিথ্যা। সেটা বললেও এখন আমি বলবো আমি এখন আবার মাহদিয়াকে বিয়ে করে এখানে এসেছি। আপনারা আপনাদের মেয়েকে মেনে নিলে নেন। আর না মেনে নিলে ব্যাসকে নিয়ে আমি চলে যাচ্ছি। মাহদিয়ার মা বাবা বোনের ইফতির কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। তারা সবাই ইফতির দিকে দিকে তাকালেন। চোখে অবিশ্বাস। কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। মাহদিয়ার বাবা বিদ্রূপ গলায় বললেন, এটা কিভাবে সম্ভব? তুমি তো মাহিরের বড় ভাই। ইফতি, তাহলে এতদিন বলনি কেন কথাটা? তোমার কাছে কোনো প্রমাণ আছে যে তুমি সেই ছেলেটা? হতে তো পারে তুমি আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছো। এখন আমাদের সামনে মহান সাজার চেষ্টা করছো। আর বলছো তুমি সেই ছেলেটা। তোমাকে আমার আগে থেকে অসুবিধার লাগেনি? ইফতি মাহদিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, যদি বিশ্বাস না হয় তবে আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। মাহদিয়া এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। সব কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছু বলতে পারছে না সে। মাহদিয়ার মা মেরিন বেগম মাহদিয়ার কাছে এসে বললেন, ইফতি যা বলছে তা কি সত্যি? বল আমায়। মা। মাহদিয়া কি বলবে বুঝতে পারছে না। আসলে সবই তো সত্যি। আজকে মা বাবার প্রতি ভীষণ ক্ষোভ জমেছে মাহদিয়ার। তারা তার থেকে এত বড় সত্যি লুকালো। আবার তাকে স্মৃতিহারা করছিল। তার মায়ের কথারই উত্তর দিতে ইচ্ছে করছে না। সে সময় ইশরাত নিজের মোবাইল দেখিয়ে মাহদিয়ার বোন দিয়াকে বলল, ভাবি দেখো ভাইয়ার সাথে মাহদিয়ার সেই ছোটবেলার পিক এখনো কি বিশ্বাস হচ্ছে না তোমাদের? ইফতি বলল, আমি জানি, আপনারা হয়তো বিশ্বাস করতে চাইবেন না। তাই প্রমাণ সহকারে আনলাম। আপনাদের বড় মেয়েই তো আমারই ভাইয়ের বউ। এখন আপনার মেয়েকে মেনে নিলে ও নিলেন না হলে এটা বলেই মাহদিয়ার হাতটা ধরে বলল, তাহলে আর কোনোদিন মাহদিয়া এই বাড়িতে পা রাখবে না। ইফতির কথা শুনে সেখানে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো। কেউ কোনো কথা বলছেন না। মাহদিয়ার বাবা মাহদিয়ার কাছে এসে মাহদিয়ার হাত ধরে বলল, আমাদের ক্ষমা করে দে মা। আমরা তোর থেকে এত বড় সত্যিটা লুকিয়েছিলাম। বিশ্বাস কর তুই আমার আদরের মেয়ে খুব। সেদিন সে কথাটা শুনে আমি কিছুতেই মেনে নিতে পারিনি। আর আমি কেন? কোনো বাবাই মানতে পারবে না সেটা। তুই যখন ইফতি ইফতি বলে পাগল করে ফেলতি তখন আমি না পেরে ডাক্তারের সাথে কথা বলে তোর মন থেকে ইফতির স্মৃতি ভুলিয়ে দিই। মাহদিয়ার বাবা নৌমান মাহমুদের চোখে অপরাধ স্পষ্ট, সাথে মেয়ে হারানোর ভয়। মাহদিয়া বাবার কথা শুনে স্তব্ধ হয়ে আছে। তার মাঝেই ইফতি বলল, আপনি জানেন আপনার মেয়েকে আপনি একটা বিবাহিত এক বাচ্চার মেয়ের সাথে বিয়ে দিতে যাচ্ছিলেন। এই কথা শুনে নৌমান মাহমুদ হোঁচকচিয়ে গেলেন। তিনি তো এমন কিছুই জানতেন না। রিহান ছেলেটাকে তিনি দেখে শুনে মেয়ের জন্য ঠিক করেছিলেন। তারা তো তাকে এই বিষয়ে বলেনি। তিনি কি আসলেই মেয়েকে একটা বেইমানের হাতে তুলে দিতে যাচ্ছিল? ভাবনা থেকে বেরিয়ে নৌমান মাহমুদ বললেন, এসব কি বলছো তুমি বাবা? রিহান তো আমাদের এই বিষয়ে কিছুই বলেনি। আর না তার পরিবার বলেছে। আমরা জানতাম না। তুমি কিভাবে জানলে? যখন মাহদিয়ার বিয়ে ঠিক হয়েছে শুনি তখন আমি রিহানের পেছনে লোক লাগিয়ে দিয়েছিলাম। তারাই আমাকে প্রমাণ সহ সব দেখিয়েছে। নৌমান মাহমুদের কথার মাঝেই মাহদিয়া আচানক এসে তার মা মেরিন বেগমকে জড়িয়ে ধরলেন। মেরিন বেগম মাথায় হাত দিয়ে নিচে পড়ে গেলেন। মাহদিয়া আর দিয়া এসে সাথে সাথে মাকে ধরল। সাথে মাহদিয়ার খালা। নৌমান মাহমুদ ভয় পেয়ে গেলেন। স্ত্রীকে তিনি ভীষণ ভালোবাসেন। মাহদিয়ার খালা গিয়ে মগে করে পানি নিয়ে আসে। সেটা মেরিন বেগমের মুখে ছিটে দিলেন। এতে মেরিন বেগম একটু নড়ে উঠলেন। ধীরে ধীরে চোখ খুলেন। তারপর আচমকা মাহদিয়াকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। মাহদিয়া চলে যাওয়াতে তিনি কত ভেঙে পড়েছিলেন। তার বিশ্বাস ছিল মেয়ের প্রতি। তার মেয়ে কোনো ভুল কিছু করছে না। দুরাত ঘুমাতে পারেননি মেয়ের চিন্তায়। মেয়েটা কোথায় গেল? ঠিক আছে তো?
সাথে মাহদিয়ার বাবা নৌমান মাহমুদও। আর আজ এত কিছু সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়েছেন মেরিন বেগম। মাহদিয়া ও নিজের মাকে জড়িয়ে ধরল। মাহদিয়ার মা আচানক ভাঙা গলায় বললেন, আমরা মেনে নিব তোমাদের। তবে তোমাদের বিয়ে দিব, আবার বড় করে অনুষ্ঠান হবে। আর সাথে আমার একটা শর্ত আছে। ইফতি ভ্রু জোড়া কুচকাল, তারপর বলল, কি শর্ত? মাহদিয়ার মা বললেন, মাহদিয়া বিয়ের পরও আমাদের সাথে থাকতে হবে। ইফতি রাজি হয়ে গেল, ঠিক আছে, আমি রাজি। মাহদিয়া ইফতির দিকে তাকালো, তার চোখে ভালোবাসা। মাহদিয়া ভাবেনি ইফতি এই কথায় রাজি হবে। ইফতি মাহদিয়ার হাত ধরে সবার সামনে কানে কানে বলল, আমি তোমাকে ভালোবাসি, মাহদিয়া। ইফতির কথা শুনে মাহদিয়া চোখ গরম করে তাকালো। দুজনের চোখে চোখে ভালোবাসার ঝলক। মাহদিয়ার মা বললেন, ঠিক আছে, বিয়ের সব ব্যবস্থা করো। ইফতি বলল, ধন্যবাদ, শাশুড়ি আম্মা। বসন্তের বাতাসে বারো। ইফতির আর মাহদিয়ার বড় করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে হলুদের রাত। চারপাশে বিভিন্ন লাইটার চকচক করছে। পুরো বাড়ি সাজানো হয়েছে রং বেরঙের ফুল দিয়ে। মাহদিয়ার মন খুব ফুরফুরে। বিকেল ৩টা বাজে। আগের মতো সব আত্মীয় স্বজনরা এসেছে। সব আত্মীয় স্বজনকে ইনভাইট করা হয়েছে। ইফতির পরিবারও এই বাড়িতে এসেছে। বিয়ে এই বাড়িতেই হবে। ওনারা খুব খুশি। ছেলের জন্য অনেক চিন্তা করতেন সব সময়। তার ভালো ছেলেটা কেমন যেন হয়ে গিয়েছিল। সে বেলায় বিয়েটা হয়ে মেয়েটাকে হারিয়ে ফেলে সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। নিজে একরুমে দরজা লাগিয়ে বসে থাকত। এভাবে ধীরে ধীরে দিন বাড়তে থাকে। মাস শেষ হয়ে কয়েকটা বছর কেটে যায়। তারা গ্রাম ছেড়ে শহরে চলে আসে। তারপরও ছেলে একটু ঠিক হলে ও বিয়ের নাম নিত না। বিয়ের কথা বললেই রাগে সব ভেঙে ফেলত। এভাবে তার ছোট ভাই মাহির ও বিয়ে করল। তারপর থেকে ইফতির মা আকলিমা শেখ ছেলের কিছুটা পরিবর্তন দেখতেন। কিন্তু তিনি সেটা বুঝতে পারেননি। ছেলেটা তাকে বলে ওনি যে এই মেয়েটাই সে মেয়ে। আগের বারের মতো এবারও সবাই খুশি। রিহানের নামে নারী প্রচারের অপবাদ পড়েছে। কালই পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। রিহানের পরিবারের কেউ জানে না সেটা, যে রিহান এমন কাজ করছে। পরিবার থেকে লুকিয়ে এই কাজটা করত। এই নিয়ে 4বার বিয়ে করেছে। একটার থেকে 2 বছরের একটা বাচ্চাও আছে। বিয়ে করে সেসব মেয়েদেরকে বিদেশে মোটা টাকায় প্রচার করে দেয়। কাল সেটা ধরা পড়েছে। মাহদিয়া নিজের রুমে বসে গুনগুন করে গান গেয়ে সাজগোজ করছে। তার মনটা বেশ ফুরফুরে। মুখে আনন্দের ঝিলিক। মাহদিয়া আনমনেই হেসে দিল। তারই মনে হয় একটা জীবন, যেখানে তার 3বার বিয়ে হচ্ছে, তাও একই পুরুষের সাথে। মনে মনে বিড়বিড় করে বলে, এমন হতে হলে ভাগ্য লাগে, ভাগ্য। সে সময় ইফতার রুমে ঢুকে মাহদিয়া বিড়বিড় করতে দেখে বলে, কি বললে? কি হতে হলে ভাগ্য লাগে? ইফতির কথা শুনে মাহদিয়া ড্রেসিং টেবিলের আয়নার সামনে থেকে উঠে দাঁড়ায়। ইফতি শার্টের হাতা উপরে তুলতে ভ্রুজোড়া কুচকিয়ে মাহদিয়ার দিকে এগোতে থাকে। আর মাহদিয়া সেটা দেখে পিছুতে থাকে। ফুরফুরে মনে মুহূর্তেই ভয় দেখা গেল। মাহদিয়া পিছুতে একদম দেওয়ালের সাথে চেপে ধরে। ইফতিকে মাহদিয়ার কাছে অন্যরকম লাগছে। যেন সে ঠিক নেই। কিছুতে আটকে গেল যেন। সে মাহদিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইফতি এত কাছে আসায় মাহদিয়া কাঁপছে। তার চুলগুলো খোলা থাকায় চোখে মুখে উপচে পড়ছে। আর আচমকা ইফতি মাহদিয়ার মুখর ফু দেয়। এতে মাহদিয়া চোখ বন্ধ করে ফেলে। ইফতি মাহদিয়ার মুখ থেকে চুলগুলি সরিয়ে কানের পেছনে গুজে দেয়। মাহদিয়া আবার চোখ খুলে, কিন্তু চোখ খোলার সাথে সাথে আকস্মিক ইফতি মাহদিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ইফতির চোখ দুটো বড় বড় হয়ে যায়। ইফতি গভীরভাবে মাহদিয়ার ঠোঁটে এখনো কিস করছে। মাহদিয়া প্রথমে নিজেকে ছাড়াতে চাইলেও পরক্ষণেই আবেশে চোখ জোড়া বন্ধ করে ফেলে। সেও ইফতির সাথে রেসপন্স করতে থাকে। এটা তার বিবাহিত স্বামী, তার বৈধ 3 কবুল বলা স্বামী। 5 মিনিট পর ইফতি মাহদিয়াকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে মাহদিয়া জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ইফতি এখনো এক নজরে মাহদিয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটা তাকে ভীষণ টানছে। শুধু ইচ্ছে করছে
কিন্তু ইফতি নিজেকে সামলিয়ে নিয়ে বলে, তোমার ঠোঁটের টেস্টিটা কিন্তু সেই আমাকে পাগল করিয়ে দেয়। ইফতির কথা শুনে মাহদিয়া লজ্জায় লাল হয়ে যায়। নিচের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে ইফতি মুচকি হেসে মাহদিয়ার থুতনি ধরে মুখ উপরের দিকে তুলে তারপর বলে, লজ্জা পেলে কিন্তু তোমাকে আরো হট লাগে। মাহদিয়া চোখ বড় বড় করে পেলে সে সুযোগ বুঝেই ইফতির হাতের নিচে দিয়ে বেরিয়ে যায়। তারপর বলতে থাকে, আপনি ভীষণ অসভ্য। অসভ্য তো তুমিই আমাকে করেছ। এখন সে দোষটা তুমি আমার উপর চাপিয়ে দিচ্ছ। আমি কখন আপনাকে অসভ্য করতে গেলাম? আপনি নিজেই অসভ্য হয়েছেন। এভাবে কিছু সময় চলে গেল। বাহিরে ছোট বাচ্চাদের হইচই, সব মিলিয়ে পরিবেশটা কোলাহলযুক্ত। সন্ধ্যা 7টা বাজে। মাহদিয়া ড্রয়িং রুমে বসে আছে। সাথে তার সব কাজিন, ইশরাত সহ সব মেয়েরা গোল হয়ে বসে আছে। মাহদিয়ার কাজিন নুরি মাহদিয়ার হাতে মেহেদি দেওয়াচ্ছে। সবাই কথা বলছে, আর মাহদিয়া শুনছে। ইফতি স্টেজের সেখানে তার কিছু বন্ধুদের সাথে কথা বলছে। রাত বাড়ার সাথে সাথে সবকিছু আরো ঝলঝল করে উঠল। মাহদিয়ার বাবা আগের বার থেকেও এবার মেয়ের বিয়ের আরো সুন্দরভাবে সবকিছুর আয়োজন করেছেন। মাহদিয়ার মা খালা সবাই কাজে ব্যস্ত। সবাই হাতে হাতে কিচেনে কাজ করছে। কিছুক্ষণ পর হলুদ শুরু হবে। মাহদিয়ার কাজিনরা এসে মাহদিয়াকে হলুদের শাড়ি পরিয়ে সাজানো শুরু করল। হলুদের গহনা দিয়ে। ইফতিও হলুদ পাঞ্জাবি পায়জামা পরেছে। দেখতে কোনো রাজপুত্র থেকে কম লাগছে না। চুইলগুলো একপাশে সেট করেছে। হাতে দামি ব্যান্ডের ঘড়ি। পাঞ্জাবির হাতের কনুই পর্যন্ত তুলে রাখা। সুঠাম দেহের পুরুষালী হাতের লোমশগুলো স্পষ্ট হয়ে আছে। মাহদিয়াকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। হলুদ পরীর মতো লাগছে। মাহদিয়া আয়নায় নিজেকে দেখে নিজেই অবাক। সবাই মাহদিয়াকে এনে হলুদের স্টেজে বসালো। পাশে ইফতি বসেছে। যেহেতু বরপক্ষ, কনে পক্ষ একই বাড়িতে অনুষ্ঠান করছে, তাই স্টেজ একটায় সাজানো হয়েছে। সবাই পিক তুলছে স্টেজে এসে। কেক খাওয়াচ্ছে। হলুদ লাগাচ্ছে। এভাবে এক এক করে সবাই হলুদে উঠে। রাত প্রায় 2টা বেজে এসেছে। মাহদিয়ার ভীষণ ঘুম পাচ্ছে। সে নিজের রুমে চলে এসেছে। ইফতি এখনো বাহিরে। কেউ তেমন ঘুম যায়নি। মাহদিয়া হলুদের শাড়ি খুলে সাধারণ জামা পরে নেয়। এত ভারী গহনা সাজ সব খুলছে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে। সবাই এখনো বাহিরে। রুমের দরজা লাগানো। এমন সময় মাহদিয়া বেলকনি দিয়ে আওয়াজ পায়। সেদিকে তাকিয়ে দেখে ইফতি বেলকনি দিয়ে রুমে ঢুকছে। মাহদিয়া নিজেরই খুব হাসি পেল। দরজা লাগানো বলে বেলকনি দিয়ে রুমে চলে এসেছে। সে এখনো নিজের গহনাগুলো খুলতে পারেনি। মাহদিয়া ভাব দেখানোর মতো ইফতির দিকে না তাকিয়ে নিজে নিজে একমনে চুল থেকে সব হাবিজাবি খুলছে। এমন সময় ইফতি মাহদিয়ার পেছনে এসে দাঁড়ায়। সেটা মাহদিয়া আয়নায় দেখতে পাচ্ছে। ইফতি এসে মাহদিয়ার পাশ ঘেঁষে দাঁড়ায়। তারপর বলে, বউকে খুব মিস করছিলাম, তাই চলে এসেছি। মাহদিয়া কিছু না বলে চুপচাপ বসে থাকে। ইফতি বলে, মাহদিয়ার সব গহনা খোলা শেষে সে নিজেই বসা থেকে দাঁড়িয়ে যায়। ইফতি মাহদিয়াকে দেখে হাসতে হাসতে শেষ। মাহদিয়ার চোখের নিচের কাজলগুলো লেপ্টে পুরো চোখের আশেপাশে ছড়িয়ে আছে। পরক্ষণেই ইফতি ঢোক গিলে। মেয়েটা শুধু তাকে পাগল বানানোর চিন্তায় থাকে। বোধ হয়। সে নিজেকে সামলিয়ে বলে, বাহ তোমাকে তো খুব হট লাগছে দেখতে। ওড়না ছাড়া। কথাটি শুনেই মাহদিয়ার চোখ বড় বড় হয়ে যায়। সে নিজের দিকে তাকাতেই আসলে দেখে তার গায়ে ওড়না নেই। সাথে সাথে পেছনে ফিরে ওড়না খোঁজা শুরু করে। ইফতি মাহদিয়াকে থামিয়ে দিয়ে বলে, ওড়না গায়ে দেওয়া লাগবে না। এভাবেই তোমাকে হেভি লাগছে, হট লাগছে। এটা বলেই চোখ মারে মাহদিয়াকে। স্বামী হই আমি তোমার। আমার সামনে এভাবে থাকতেই হবে। আরো কতভাবে দেখব? এত লজ্জা ফেলে চলে। মাহদিয়া মনে মনে ইফতিকে 101টা গালি দেয়। লোকটা যেন আরো অসভ্য হচ্ছে। সে এগিয়ে গিয়েই ইফতির বুকে কিল ঘুষি দিতে থাকে, আপনি খুব অসভ্য। শুধু বাজে কথা বলেন। মাহদিয়ার মার খেয়ে ইফতি বুকে হাত দিয়ে ব্যথা পাওয়ার অভিনয় করে। এভাবে তারা কিছুক্ষণের জন্য খুনসুটিতে মেতে ওঠে। বসন্তের বাতাসে অন্তিম পর্ব।
সকাল হলো নতুন দিনের সূচনা। সকাল হতেই মাহদিয়া ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ইফতি রাতেই চলে গেছে অন্য রুমে। মাহদিয়া ফ্রেশ হয়ে রুমে আসে। নিজের হাতের তরতাজা মেহেদিগুলো যেন তার জীবনে নতুন কিছু নিয়ে এলো। এক জায়গায় সুন্দরভাবে তার আর ইফতির নামটাও লেখা, যেটা মেহেদি আকর্ষণ আরও বাড়ি দিয়েছে। প্রিয়া মুচকি হেসেই রুম থেকে বের হতে থাকে। সকাল 7টার ঘরে, বিয়ে বাড়ির পরিবেশ বারবারই অন্যরকম থাকে। হইচই কোলাহল যুক্ত, যেটা পরিবেশ আরও ভারী করে তোলে। মাহদিয়া এসে তার কাজিনদের ভেতরে গিয়ে বসল। ওরা সবাই একসাথে বসে সাত সকালে কি নিয়ে হাসাহাসি করছে। ইফতিকে এখনো দেখেনি। এখনো ঘুমাচ্ছে কিনা, কে জানে। নিজের ভাবনা ফেলে মাহদিয়া নুরিকে বলে, তোরা সবাই এত হাসাহাসি করছিস কেন? কি হয়েছে বলবি তো? কথাটা বলতেই তাদের হাসি যেন আরো বেড়ে গেল। মাহদিয়ার ভ্রুজোড়া কুঞ্চিত হল। সে আবার বলল, আরে কি হয়েছে না বলে এত হাসছিস কেন তোরা? তখন নুরি হেসে হেসে বলে ওঠে, তা রাতে রোমান্টিক কতটুকু করলি? আমরা কিন্তু দেখেছি। এটা বলেই সবাই মিলে আবার হেসে উঠল। মাহদিয়ার লজ্জায় নাকের ঢগা লাল হয়ে উঠল। মিমমিনে বলল, এই তোরা থামবি। কি যা তা বলছিস? লিজা বলে, হয়েছে লজ্জা পেতে হবে না। এসব বলেই ওরা সেখানে আনন্দ মেতে ওঠে। ড্রয়িং রুমে বড়রা হাতে হাতে তড়িগড়ি করে কাজ করছেন। ছোট ছেলে মেয়েরা হইচই করছে বাহিরে। সবাই একসাথে নাস্তা করতে বসল। মাহদিয়ার ভীষণ খিদে পেয়েছিল। রাতে তার কিছুই খাওয়া হয়নি। তাই এখন খেয়ে নিল। খেয়ে মাহদিয়ার সব কাজিন মিলে মাহদিয়ার রুমে আসে। ইফতি কে আর মাহদিয়া দেখেনি। সবাই নিষেধ করেছে। বিয়ে যেহেতু একই বাড়ি হচ্ছে, তাই বউ সাজার পর দেখবে। ইফতির বাবা কোনো ভাবে রাজি করালে তিনি বিয়ে পড়ানো শেষ আজকে বউকে নিয়ে যাবেন। এটা নিয়ম। পরে না হলে চলে আসবে। মাহদিয়ার বাবাও রাজি হয়ে যান, তাতে ধীরে ধীরে সময় বাড়তে থাকে। দুপুর 12টা। মাহদিয়া কিছুক্ষণ হয়েছে গোসল সেরে এসেছে। চুল শুকিয়ে নিয়েছে। মাহদিয়ার রুমে তার সব কাজিনরা একত্র হয়ে আছে। মাহদিয়াকে সাজাবে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে মুখের সাজগুলো মাহদিয়া নিজেই করে নেয়। তারপর ওর কাজিন নুরি আর মীরা মিলে তাকে শাড়ি পরাতে শুরু করে। সব সাজ কমপ্লিট হতে হতে প্রায় 2:30 বেজে গেছে। মাহদিয়াকে দেখতে খুব সুন্দর লাগছে। ইফতি শেরওয়ানির সাথে মিলিয়ে পায়জামা পরেছে, তাকে দেখতে কোনো রাজপুত্র থেকে কম লাগছে না। ইফতির মনটা আনচন আনচন করছে নিজের প্রেয়সীকে বউ সাজে দেখার জন্য। কখন থেকে অপেক্ষা করছে স্টেজে। খাওয়া দাওয়ার কাজ চুকিয়ে অবশেষে অপেক্ষার প্রহর শেষে মাহদিয়াকে স্টেজে আনা হলো। স্টেজ দুটো সাজানো হয়েছে পাশাপাশি। বড় বড় সোফা বসানো। মধ্যে বিশাল একটা পাতলা পর্দা দেওয়া। ইফতি আগে থেকেই বসে আছে। মাহদিয়াকে আনতে দেখে ইফতি বসা থেকে উঠে দাঁড়ালো। তার পরিটাকে রাজকন্যার থেকেও কম লাগছে না। ফর্সা শরীরে মেরুন কালারের লেহেঙ্গাটা একদম ফুটে গিয়েছে যেন। সাথে বিভিন্ন সাজসজ্জা তো আছেই। ইফতির তাকানোর মাঝেই মাহদিয়াকে স্টেজে এনে বসানো হলো। পাতলা পর্দার আড়ালো হালকা আবছা ভাবে সবকিছু দেখা যায়। সবাই বউ জামাইয়ের পিক তুলতে ব্যস্ত হয়ে পড়ল। কেউ কেউ ফুল ঝাড়ছে। সবকিছু মিলে পরিবেশটা একটু বেশিই সুন্দর। কাজী সাহেব এসে বিয়ে পড়িয়ে দিয়ে গেলেন। পর্দা সরানো হলো, তারপর জামাই বউকে আয়না নিজেদের মুখ দেখানো হলো, এভাবে অনেক পিক তুলল সবাই। মাহদিয়ার মা বাবা ইফতির হাতে মাহদিয়ার হাত মিলিয়ে দিল। মাহদিয়ার মা মেরিন বেগম কান্নায় ভেঙে পড়লেন। মাহদিয়ান বাবাও। সবকিছু মিলে বউকে বিদায় জানানো হলো। বাসর ঘরে বসে আছে মাহদিয়া। ইফতির অপেক্ষায়। লোকটা এখনো আসছে না। রাত 1টার ঘরে। ইফতি রুমে আসে। মাহদিয়াকে দেখে তার চোখ জোড়া স্থির হয়ে যায়। মাহদিয়া লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। ইফতি ধীরে ধীরে মাহদিয়ার কাছে আসে। মাহদিয়ার পাশে বসে তার হাতটা ধরে। মাহদিয়া চোখ তুলে ইফতির দিকে তাকায়। ইফতি মাহদিয়ার চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি মাহদিয়া। তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। মাহদিয়া লজ্জায় মাথা নুইয়ে ফেলে। দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে।
তারপর ইফতি বলে, মাহদিয়া, আমরা একসাথে অনেক সুন্দর ভবিষ্যৎ গড়ব। তুমি আমার পাশে থাকবে তো? মাহদিয়া মাথা নেড়ে হ্যাঁ বলে। ইফতি মাহদিয়ার হাতটা ধরে বলে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তুমি আমার সবকিছু। মাহদিয়া ইফতির দিকে তাকিয়ে বলে, আমিও আপনাকে ছেড়ে যাব না। আমরা একসাথে থাকব সব সময়। দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের চোখে মুখে ফুটে উঠে সুখের ছাপ। তারা একে অপরের সাথে কাটানো প্রতিটা মুহূর্তকে উপভোগ করে। তাদের ভালোবাসা দিন দিন বাড়তে থাকে। তারা একসাথে অনেক সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলে। তাদের ভালোবাসার গল্পটা হয়ে থাকে অন্যদের জন্য একটা উদাহরণ। তারা একে অপরকে ভালোবেসে সারা জীবন কাটিয়ে দেয়। তাদের ভালোবাসা হয়ে থাকে অমর। সমাপ্ত।